আদিল মির্জাজ বিলাভড লিখেছেন নাবিলা ইশক। পর্ব সংখ্যা 2। পুরো 3 তলাটা আদিলের অধীনে। এই তলাতেই বানানো হয়েছে তার বেডরুম, অফিস রুম, জিম রুম। ডান দিকের করিডোরের শেষ মাথায় বেডরুমটা, জিম রুম বাম দিকের শেষ মাথায়। জিম রুমের সামনে এসে দাঁড়িয়েছে এলেন, হাতে ঠান্ডা পানির বোতল। আশেপাশে শান্তর কোনো চিহ্ন নেই। ছেলেটা কোথায় গেল? এ যাত্রায় জিম শেষ করে জিম রুম থেকে বেরিয়ে এলো আদিল, হাতে পাতলা তোয়ালে, পরনে ট্যাঙ্ক টপ, শর্টস। ঘামে ভেজা শরীরটা ধাতুর মতো দেখালো। কাঁধের মাংসপেশিগুলো কেমন শক্ত হয়ে আছে। বুকের ওঠানামার গতি তখনও সামান্য অস্বাভাবিক। প্রতিটা নিঃশ্বাসে পরিশ্রমের ছাপ স্পষ্ট। এলেন পানির বোতলটা এগিয়ে ধরলো, সাথে জানতে থাকলো গুরুত্বপূর্ণ কাজের বিবরণগুলো। করিডোর বেয়ে হাঁটতে হাঁটতে বোতলে ঠোঁট ছোঁয়ালো আদিল। নীরবতা চিরল শান্তর উচ্চস্বর, গুড মর্নিং বস, গুড মর্নিং। আদিলের নির্ঘুম চোখ দুটো লাল, বেশ ভয়ঙ্কর দেখালো যখন চোখ দুটো রাঙিয়ে তাকালো। নড়ে চড়ে উঠল শান্ত। সারা রাত নির্ঘুম থেকেও মনের মধ্যে সেই স্বতঃস্ফূর্ততার হাওয়া বয়ে যাচ্ছে, তা দামাল। কুটিল হাসল ভেতরে। বসকে ভালো জব্দ করা যাবে এই আনন্দে সে দিকবিদিক শূন্য। মিস রোজাকে বলে দিয়েছি তার আজ প্রিন্সেসকে নিয়ে স্কুলে যেতে হবে না। আদিলের চলন্ত পাজোড়া হঠাৎ করে থামল। ভ্রুদয়ের মধ্যিখানে অজস্র ভাঁজ ফেলে প্রশ্ন করল, তা কেন? দ্বিগুণ উৎসাহ নিয়ে শান্ত বলল, বস ভুলে গেলেন আজ না আপনি প্রিন্সেসকে নিয়ে স্কুলে যাবেন? আদিল থমথমে মুখে পা দুটো এগোতেই শান্ত কয়েক পা পিছিয়ে গেল। আদিল দাঁতে দাঁত পিষে আওড়ালো, আর ইউ ফাকিং জোকিং উইথ মি? শান্ত ভয়ে সিটিয়ে গেল, নির্বোধ সাজল, চোখ মুখে চিন্তা রেখে অসহায় হয়ে জিজ্ঞেস করলো, কিন্তু বস, ইউ ডোন্ট লাইক বি অ্যারাউন্ড ন্যানিস? আমি কি ভুল জানতাম? আদিল গম্ভীর মুখে ডাকলো, এলেন। ইয়েস বস, বিট হিম আপ ফর মি। এলেন বিরক্ত হয়েছিল বসের হুকুম পেয়ে, বরঞ্চ খুশি সে। দ্রুত শান্তকে কয়েক ঘা দেওয়ার জন্য এগোতেই শান্ত আত্মসমর্পণ করতে দুহাত তুলল। কাজের কাজ হলো না। এলেন আসলেই ওকে মারতে ব্যাকুল, শান্ত নিজেকে বাঁচাতে। আদিল রুমে এসে গোসলে ঢুকলো। গোসল শেষ করে যখন বেরোলো তখনই কফিটা নিয়ে এলো শান্ত। আদিলের কোমরের কালো রঙের তোয়ালে পেঁচিয়ে রাখা কফির মগটা ট্রে থেকে নিয়ে এসে দাঁড়ালো দেয়াল সমান কালো কাচের জানালার সামনে। ভেতর থেকে বাইরেটা দেখা গেলেও বাইরে থেকে ভেতরটা দেখা অসম্ভব। গার্ডেনার ইলিয়াস উদ্দিন সাহেব গাছের আগাছা কাটছেন। তার সামনে যে কালো রঙের কুকুরটা, এটা আদিলের দুটো কুকুর, আরেকটা সাদা রঙের। এই দুটো কুকুর সম্পর্কে আপন ভাই, ইতালি থেকে আনা হয়েছিল। বিশাল দেহি, ভয়ঙ্কর দেখতে হলেও কাছের মানুষদের কাছে একেবারে বাচ্চা। কালো কুকুরটির নাম তিতান, সাদাটার নাম থোর। গার্ডেনার ইলিয়াস সাহেবকে তিতান বেশ ভালো পায়। ভদ্রলোক মিষ্টিবাসী, সুশীল ও ভীষণ দয়ালু। এই যে বাম হাতে তিতানের মাথাটা মালিশ করে দিতেই ওই বিশাল দেহি তিতানের আহ্লাদে আটখানা। কফিতে চুমুক বসিয়ে ফিরে তাকালো আদিল। শান্তকে আর চোখে দেখে সময় নিয়ে বলল, রিদি ওর নেনিকে পছন্দ করে। শান্ত মনে মনে হাসল। বসের ইঙ্গিত বুঝেও না বোঝার মতো করে থাকলো। তিরস্কার করলো, হ্যাঁ বস, আপনি স্বীকার করেন আপনি চাচ্ছেন মিস রোজার সাথে যাক, শুধু শুধু প্রিন্সেসকে টানছেন। মুখে বাধ্য গলায় বলল, প্রিন্সেস আসলেই ভীষণ পছন্দ করে মিস রোজাকে, রীতিমতো চোখে হারায়। আদিল মহা বিরক্ত হলো। শান্ত তার ইঙ্গিত বুঝছে না। আদিল এমনভাবে তাকালো যে শান্তর বুকের ভেতর প্রাণ পাখির ডানা ঝাপটাতে শুরু করলো আতঙ্কে। গায়ে কাটা দিয়ে উঠল। ঢোক গিলে দ্রুত বলল, আমি গিয়ে বলছি মিস রোজাকে টু গেট রেডি। আদিল সন্তুষ্টই হলো। শান্ত বেরিয়ে যেতেই সে ফের তাকালো গার্ডেনের দিকে। চোখের পাতায় ভাসলো সেদিনের দৃশ্যটুকু। বাতাসে উঠছিল ব্রাউনিশ চুল, সুন্দর মুখে অমন তেজস্বী রূপ, এক আলাদাই ভাব ছিল। ধারালো চোখের দৃষ্টি, তাক করা পিস্তল, আর অমন কোকিলের মতো কণ্ঠে রুক্ষভাবে বলা কথাগুলো। আদিল
চোখ দুটো বন্ধ করে মিস রোজা, মিস রোজা। এলেন ভিতরে এলো। ব্রেকফাস্টের ট্রলি ঠেলতে ঠেলতে। দুয়ারে দাঁড়িয়ে আছে মরিয়ম বেগম, সেই এনেছে ব্রেকফাস্ট। আদিল নিজেকে শান্ত করে বলল, ডাইনিংয়ে ব্রেকফাস্ট লাগাতে বলো। রোজা পেছন থেকে জড়িয়ে ধরল ছোট শরীরটা। কোঁকড়ানো চুলগুলো মুখের সামনে এসে সরিয়ে দিয়ে কপালের ঠোঁট ছোঁয়ালো। ঘুমের মধ্যেও আহ্লাদে আটখানা হৃদি, দু হাতে কাউকে খুঁজছে। রোজার গলা শুনে গুমড়ো মুখে অস্পষ্ট দৃষ্টিতে তাকালো। রোজা হাসলো। কি হয়েছে, মুখটা এমন করে রেখেছ কেন? হৃদির অন্ধের মতো উঠে এলো রোজার কোলে, গলায় মুখ গুজে আওড়ালো, স্নো হোয়াইট, তুমি আমার সাথে থাকো না প্লিজ, আমার একা ঘুমোতে ভালো লাগে না। রোজা অসহায় হয়, দুহাতে হৃদির ঘুমন্ত মুখটা তুলে নরম গালে ঠোঁট ডুবিয়ে দেয়। এতটুকু মেয়েটার এমন আবদার কিভাবে পাথর হয়ে থাকবে রোজা? সে যে বড়ই দুর্বল। তুমি না আমার সাহসী প্রিন্সেস। আমার সাহসী প্রিন্সেস তার মুখে এমন কথা কি মানায়? জানি না। আই ওয়ান্ট ইউ টু স্টে উইথ মি ফর এভার। রোজার বুকের ভেতরটা যেন কেউ খামচে ধরে, এত যন্ত্রণা হয়। অসহায় হয়ে পড়ে, নীরবে শুধু আরও গাঢ়ভাবে চাপটে ধরে ছোট শরীরটা। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে আনমনা। রক্তের তো কেউ নেই তারা, তাহলে কেন এত মায়া, এত ভালোবাসা? সারাদিনই তো সাথে থাকি সোনা, জাস্ট রাতটুকু একা থাকতে পারবে না আমার জন্য? রীতি মাথা দোলালো বাধ্য মেয়ের মতো, নিবিড়ভাবে কোলে রইল রোজার উষ্ণ বাহুতে। মেয়েটা এত বুঝদার, লক্ষ্মী। অনেকটা সময় পেরোলো, ঘড়ির কাটা 6টা পেরিয়েছে। এবার রিদিকে কোলে নিয়ে উঠে দাঁড়ালো রোজা। ওয়াশরুমে নিয়ে গিয়ে ফ্রেশ করিয়ে আনলো, স্কুল ড্রেস পরিয়ে চুল বেঁধে দিচ্ছিল। অমন সময় দরজায় করাঘাত পড়ল। মিস রোজা। হৃদির চুলটা বাঁধা শেষ করে রোজা এগিয়ে গেল। দরজাটা চাপানো ছিল, বাইরে থেকে কিছুটা খুলে শান্ত মিষ্টি মুখে বলল, বস বলেছেন আপনাকেও যেতে হবে। প্রিন্সেস আপনাকে কাছে পেলে কমফোর্ট ফিল করে। রোজা আশ্চর্য হলো। হবে না? আদিল মির্জা প্রায়শই হৃদিকে নিয়ে স্কুলে আসেন, কখনো রোজাকে সাথে যেতে বলেননি। বডিগার্ড ব্যতীত কাজের লোক কাউকেই নেওয়া হয় না। তবে আজ হঠাৎ এমন আদেশ শুনে সে হতবাক বটে। শান্ত ফের বলল, বস ব্রেকফাস্ট করার জন্য নিচে অপেক্ষা করছেন, সে রেডি। কিন্তু। শান্ত আরও চমৎকার হেসে বলল, তাহলে তাকে নিয়ে নামুন, আপনাকে ছাড়া প্রিন্সেস আনকমফোর্টেবল ফিল করবে। রোজা এবারে আশ্চর্য হয় না, শুধু নির্বিকারভাবে চেয়ে আছে। বডিগার্ড শান্ত, বলুন মিস রোজা। রোজা হাসার চেষ্টা করে, আর ইউ জোকিং উইথ মি? শান্তর হাসি মুখ মুছে যায়। সে ফ্যালফেল চোখে কিছুক্ষণ রোজার রুষ্ট মুখের দিকে চেয়ে থাকলো। বসের আর মিস রোজার আর ইউ জোকিং উইথ মি একসাথে প্রতিধ্বনি তুলল। রোজা থমথমে গলায় বলে গেল, স্যার পাশে থাকলে যদি হৃদি খুব বেশি খুশি হয়, জগৎ সংসার ভুলে বসে, আর আপনি বলছেন আনকমফোর্টেবল ফিল করে। আমাকে এসব লেম কথাবার্তা বলবেন না। ও রেডি আছে, আমি আনছি, নিচে যান। রোজা ভেতরে চলে গেল। শান্ত তখন অশান্ত, বারবার তাকালো ফাঁকা দরজায়, আওড়ালো, মিস রোজা, তিনি ভীষণ ভীষণ চমৎকার তো। বলতে বলতে হেসে ফেলল। সে পরিষ্কার তার বসের কালো মুখ কল্পনা করতে পারছে। সারা জীবন তাদের কালো মুখ করে করে রেখেছে না, এখন কেউ এসেছে তার মুখ কালো করতে। শান্তর মনের ভেতরের পাখি উত্তেজনায় দিশেহারা প্রায়। আদিল ভেবেছিল হৃদিকে নিয়ে মিস রোজা আসবে, অথচ মিস রোজার চিহ্নমাত্র দেখা নেই কোথাও। মেয়েটাকে কোলে নিয়ে আদিল আর চোখে শান্তর দিকে তাকালে শান্ত অসহায় মুখ করল। এ বিষয়ে কোনো প্রশ্ন করতে পারল না আদিল। কী প্রশ্ন করবে? ড্যাড। আদিল তাকালো তার কোলে বসা সাত সকালের স্নিগ্ধতার মোড়ানো মেয়ের দিকে। হৃদির চুলের স্টাইলটা কি দারুণ, দুটো বেনুনি করা, শুরু হয়েছে কপালের চুলগুলো থেকে। ছোট্ট রং বেরঙের ক্লিপস বেনুনি জুড়ে। হাত বাড়িয়ে গাল ছুঁয়ে বলল, বলো সোনা, খাচ্ছ না কেন? রীতি একটু সংকোচ করল, পর মুহূর্তেই বাবার চোখের আস্থা দেখে বিড়বিড় করে বলল, আমার স্নো হোয়াইট এখনও ব্রেকফাস্ট করেনি, ক্যান ইউ সেন্ড সাম ফুড ফর? রীতি আবদারটুকু পুরোপুরি বলতেও পারেনি। আদিলের অধৈর্যের কণ্ঠের আদেশ পড়ল, মিস রোজাকে আসতে বলো। শান্ত আর এলেন চাওয়াচাওয়ি করে নিল নিজেদের মধ্যে। শান্ত ভেতরে ভেতরে চিৎকার করে বলে উঠল, বস আপনি স্বীকার করুন, আপনি মিস রোজাকে দেখতে চাচ্ছেন। আফসোস, মিস রোজা আপনাকে মোটেও দেখতে চায় না।
চায় কি আসলে সামনে আসতে চায় না, সো স্যাড। রোজা গোছাচ্ছিল হৃদির রুমটা, হঠাৎ আদেশে হতভম্ব হতে পারেনি, দ্রুত পা চালালো। ভেতরে সমগ্র পৃথিবীতে আবিষ্ট চিন্তাভাবনা বিরাজ করলেও মুখে ভাবলাসীন হাবভাব। বেশ ভদ্রভাবে এসে দাঁড়ালো ডাইনিংয়ের পাশে, দৃষ্টি জমিনে রাখলো। ঘর ভর্তি কাজের লোক, বডিগার্ডের মধ্যে তা কোন কাজে লাগলো। মরিয়ম বেগম মাথা নুয়ে দাঁড়িয়ে আছে কিছুটা দূরে। এ ভেরি গুড মর্নিং স্যার। আদিল মাথা তুলে তাকালো, সঙ্গে সঙ্গে হাতের নাইফ আর ফোর্কের কাজ থামালো। কাছ থেকে দেখা গেল রোজার সুন্দর মুখখানি। একটু সময় নিয়ে মুখ খুলল। গুড মর্নিং মিস রোজ আ। গায়ে কাঁটা দিয়ে উঠল রোজার। ভেতরে এমন দুশ্চিন্তা, কুইঙ্গিটটা আবার উকি দিল। কেমন অদ্ভুত সম্বোধন। রোজা সরাসরি কেন ডাকলো না? নামই তো ডাকার প্রয়োজন নেই। দৃষ্টি তুলে তাকালো। আদিল চেয়েছিল। তার ধূসর চোখের অমন গাঢ় দৃষ্টিতে দৃষ্টি রেখে রোজা ঘাবড়ালো খুব বাজেভাবে। ধরফরিয়ে উঠল হৃৎপিণ্ড। হৃদি মিষ্টি করে হাসছে। মুখের খাবারটুকু কোনো রকমে গিলে বলল, স্নো হোয়াইট, গুড মর্নিং টু ইউ। রোজা ওলটপালট অনুভূতিগুলো লুকিয়ে হাসার চেষ্টা করলো সামান্য। বিপরীতে ছোট করে বলল, মর্নিং প্রিন্সেস। রীতি গাল ফোলালো, বলল, প্রিন্সেস নয়, তুমি যেভাবে বলো ওভাবে বলবে, ড্যাডির মতন, ওটা শুনতে ভালো লাগে। আদিল চেয়েছিল রোজা নামক নারীর দিকে। রোজা চোখ নামিয়ে রেখেছে, অথচ ঠিক অনুভব করছে আদিলের অদ্ভুত দৃষ্টি তার উপর। তার অস্বস্তি গাঢ় হচ্ছে। মেয়ের কথা শুনে আদিল প্রশ্ন করল, কি বলে ডাকে শুনি? রোজা শ্বাস গলায় আটকে এলো। হৃদি খিলখিল করে হেসে উঠল বাবার বাহু থেকে। উজ্জ্বল চোখে রোজার দিকে চেয়ে বলল, সোনা। আদিল দৃষ্টি ফিরিয়ে নিয়ে খাবারের প্লেটে মনোযোগ রাখলো। নাইফ আর ফোর্ক দিয়ে চিকেন ব্রেডের অংশটুকু থেকে কেটে মেয়েকে খাইয়ে দিতে দিতে বলল, বসো, হ্যাভ ব্রেকফাস্ট উইথ আস। রোজা আর চোখে তাকালো, ভাবে সাচ এ ডোমিনেটিং টোন। হৃদির চোখ দুটো উজ্জ্বল করলো। উচ্ছ্বাস নিয়ে বাবার গালে ঠোঁট ছুঁয়ে দেয়, হাত বাড়িয়ে দেয় রোজার দিকে। স্নো হোয়াইট, কাম হ্যাভ ব্রেকফাস্ট উইথ আস। রোজা অসহায় হৃদির উজ্জ্বল চোখে চেয়ে, যেখানে আকাশের নক্ষত্রগুলো ভাসছে হাসছে। ওই মুখে চেয়ে সে নীরব এসে বসতে চাইল দূরত্ব রেখে। অ্যালেন এগিয়ে এসে চেয়ার টেনে ধরলে রোজা বসে। মরিয়ম বেগম এসে প্লেট উল্টে দিলেন। খাবার সার্ভ করে দিতে চাইলে রোজা বাদ সাধে। নিজেই টুকটুক করে পছন্দ মতন একটু একটু খাবার নিল প্লেটে। আশেপাশে কোথাও তাকাতে না চাইলেও তাকাতে হয় হৃদির জন্য। মেয়েটা একটু পরপর ডাকছে, এটা ওটা বলছে, খুব করে চাইছে সে যেন কাছে একেবারে পাশে গিয়ে বসে। বাচ্চা মেয়েটা কী বা বোঝে। মিস রোজ আ। রোজা ইতোমধ্যে মেনে নিয়েছে তার নামের নতুন সম্বোধন। রোজা নামটা আদিল মির্জার মুখ দিয়ে বেরোলে হয়ে যায় রোজ আ। রোজ আ আবার কি? নেহাত লোকটা তার মালিক, সে সামান্য চাকর। না হলে ফটর করে কিছু একটা কথা বললে শুনিয়ে দিত রোজা। আপাতত বাধ্য কর্মচারীর মতো বলল, জি স্যার। রোজার দৃষ্টি নুইয়ে রেখেছিল, অপেক্ষা করছিল, কিন্তু কোনো জবাব না পেয়ে অবশেষে তাকালো। আদিল মির্জা তাকিয়ে আছে হৃদিও। একজনের চোখের দৃষ্টি মহাশূন্যের মতো গভীর ভয়ঙ্কর, আরেকজনের আকাশের নক্ষত্রের মতো উজ্জ্বল। রোজা ভেতরে হাঁসফাঁস করলো, কিছু একটা ভালো হচ্ছে না মনে হলো। আদিল ধীরগতিতে স্বাভাবিকভাবে বলল, কল হার দ্য ওয়ে উইথ ইউজুয়ালি টু, আই হ্যাড লাইক টু হিয়ার। হৃদির বাবার সাথে তাল মেলালো। স্নো হোয়াইট, ডাকো ওভাবে, ডাকো। রোজা বুঝে পেল না এই লোকের মতিগতি। হোয়াই উড ইউ লাইক টু হিয়ার ইট? আর ইউ ম্যাড? আর ইউ ক্রেজি? কোনো কারণ ব্যতীত, কথা ব্যতীত, শুধু তার ইচ্ছেতে এখন রোজাকে পাগলের মতো কথা বলা লাগবে? ডাকতে হবে এমন সম্বোধনে যা অগোচরে লুকিয়ে রীতিকে বলে? লজ্জার চেয়ে রোজার রাগ লাগছে বেশি। মন চাচ্ছে শক্ত দুটো কথা মুখের উপর শুনিয়ে দিতে, তবে সে তা করল না। নির্বিকার মুখে বলল, হৃদি সোনা, তোমার পেট ভরেছে? হৃদি মুগ্ধ হয়ে বলল, হ্যাঁ ভরেছে। কি দারুণ শুনতে লাগে, তাই না ড্যাডি? আদিল মির্জা চুপ করে থাকলো অনেকটা সময়। রোজা আটকে রাখা শ্বাস ফেলবে, ওই সময়ই শোনা গেল,
আই লাইক ইট। রোজা সেকেন্ডের জন্য চোখ বন্ধ করলো। লজ্জা, সংকোচ, অস্বস্তিতে পুরো নিজেকে আধপাগল মনে হলো তার। তার সাথে যে কি হচ্ছে আপাতত নিজেই বুঝতে পারছে না সে। তবে পুরো দিনটা সে দৃষ্টি নুইয়ে থেকেছে, দূরত্ব রেখেছে, নিজের সর্বোচ্চটা দিয়ে স্বাভাবিক থাকতে চেয়েছে। কানে বারবার বাজলো জিহাদের কথাগুলো, জিহাদের জবটা ছাড়ার কথা আর হৃদির মুখ মিলেমিশে একাকার। এর মধ্যে আদিল মির্জার হঠাৎ এমন ব্যবহার, এমন দৃষ্টি, কণ্ঠের সুর। রোজা কয়েক বছর ধরেই তো কাজ করছে, অল্প হলেও জেনেছে আদিল মির্জাকে। ভীষণ উদাসীন, কাজের লোকদের প্রতি দৃষ্টি তুলেও তাকায়নি কখনো। ডেকে জিজ্ঞাসাবাদ করার তো প্রয়োজনই পড়ে না। কিন্তু ওদিন রোজা ভুল না হয়ে থাকলে হৃদির উপর হামলার দিন থেকে পরিবর্তন এসেছে। অল্পবয়সী তরুণী নয় সে, প্রাপ্তবয়স্ক একজন নারী। সে দৃষ্টি বুঝে, তার উপর পড়ায় ওই লোকের আকর্ষণ ধরতে পেরেই সারাটা দিন তার দমবন্ধ হয়ে আসছিল। আতঙ্কে ধরফরিয়ে উঠছিল বুকের ভেতরটা। বেকুব মনে হচ্ছিল নিজেকে, এমন ভাবনা মাথায় আসতেই। রোজা প্রার্থনা করে যাচ্ছে তার অনুমান যেন ভুল হয়। জিহাদ 6টা কল করে রেখেছে। বাসায় ফিরে কল ব্যাক করলো রোজা। ঘড়ির কাঁটা তখন 10টায়। ছেলেটা এখনও একই কথা বলে চলেছে, জবটা ছেড়ে দিতে, সরে আসতে। এই পর্যায়ে এসে রোজারও মন বলছে তার উচিত রিজাইন করা। আদিল মির্জা যদি সত্যি তাকে অন্য চোখে দেখে থাকে তাহলে এটাই যথার্থ সময় সরে আসার। কিন্তু পর মুহূর্তে হৃদির ফুলের মতন নিষ্পাপ মুখটা চোখের পাতায় ভেসে ওঠে। তার হৃদি রোজা চোখে চোখে অন্ধকার দেখছে, কোনো সিদ্ধান্তই নিতে পারছে না। নিঃস্ব লাগছে নিজেকে, অস্থির লাগছে। ওদিকে জিহাদ বলে যাচ্ছে এক নাগারে, বয়স হয়েছে, আমরা ইয়াং নই আর। উই শুড গেট মেরিড অ্যান্ড সোন অ্যাজ পসিবল। আব্বু আম্মু চিন্তা করছেন, তারা ঘরে পুত্রবধূ চাচ্ছেন, নাতনি চাচ্ছেন। তুমি কি এখন সিরিয়াস হবে? প্লিজ কোনো একটা সিদ্ধান্ত নাও, কাজটা ছাড়ো, সময় লাগলে প্রয়োজনে সময় নাও, কিন্তু আগে বিয়েটা করে নেই। কথা বলো। রোজা চাপা গলায় বলল, বিয়েটা হলেই তো তুমি প্রেশার দিবে কাজ ছাড়ার জন্য। জিহাদ নরম হলো, বলল, আমি জানি তুমি মেয়েটাকে ভীষণ স্নেহ করো, মেয়েটাও তোমাকে খুব পছন্দ করে। আমরা প্রয়োজনে আবদার করব মাঝে মধ্যে যেন তোমার সঙ্গে বাচ্চাটার দেখা করতে দেয় অথবা কথা বলতে দেয়, কেমন? রোজা চোখ বন্ধ করে বিছানায় শুয়ে পড়ল। ক্লান্ত হয়ে ভাবল, তা সম্ভব হওয়ার নয় মনে হচ্ছে। ঝামেলা একটা হয়ে গেছে। জিহাদের বলা ইঙ্গিত অন্যভাবে বুঝি সত্যি হয়ে যাচ্ছে। এলেন বিরক্ত হচ্ছে, হবে না? শান্ত কিছুক্ষণ ধরেই এমন হাঁসফাঁস করছে, হয়তোবা আবার কোনো একটা কিছু বসকে জানাতে চাচ্ছে, নিশ্চয়ই মিস রোজাকে নিয়ে। ও উঠে পড়ে লেগেছে এই বিষয়টা ধরে, কিন্তু সাহস পাচ্ছে না। এলেনের গম্ভীর মুখের দিকে চেয়ে শান্ত ফাঁকা হাসলো, বুক ফুলিয়ে হঠাৎ মুগ্ধ গলায় নিজের ফোন স্ক্রিনের দিকে চেয়ে আওড়ালো, ওয়াও বিউটিফুল। আদিলের ডেস্কে পাহাড় সমান ফাইল মনোযোগ দিয়ে দেখছিল। নিস্তব্ধতা ভাঙায় বিরক্ত হলো, তাকালো এমনভাবে যেন এখনই শান্ত পরিষ্কার যুক্তিযুক্ত কারণ দেখাতে না পারলে চিবিয়ে খেয়ে ফেলবে। শান্ত ভয় পেলেও সাহস রাখলো। তার মন বলছে বস রাখবে না। শান্তর অনুমান ভুল হতেই পারে না, সে বারবারই বসকে অনুমান করায় সেরা। বস আপনি দেখুন কি দারুণ লাগছে প্রিন্সেসকে। বলতে বলতে শান্ত ফোনটা নিয়ে গেল আদিল মির্জার সামনে। স্ক্রিনটা তার চোখের সামনে ধরল। ফেসবুকের একটি ছবি পোস্ট করা হয়েছে। আইডির নাম আয়াত তালুকদার রোজা, ক্যাপশন উইথ মাই প্রিন্সেস। ছবিটা সম্ভবত মির্জাবাড়ির গার্ডেনে তোলা। রোজা হাঁটুগে ভেঙে বসেছে আর ঘাড়ে মুখ লুকিয়ে আছে রীতি। ক্যামেরায় তাকিয়ে রোজা হাসছিল। আদিল কিছুক্ষণ চেয়ে থেকে এবারে তাকালো শান্তর দিকে। শান্ত ঢোক গিলে বলল, বস প্রিন্সেসের মুখ দেখা যাচ্ছে না, কিন্তু আমার মন বলছিল আপনি দেখলে খুশি হবেন। আদিল দাঁড়িয়ে গেল। ও আর কি মনে হয় তোর? লেট মি হিয়ার ইট। শান্ত আতঙ্কে দ্রুত পিছিয়ে যেতে যেতে বলল, এরপর থেকে আর কিছু আমার মনে হবে না, সত্যি। এই এলেন, রাদিন, স্বপন, তোরা কই বলতো? আর কিছু আমার মন ভাববে না।
আই প্রমিস বস বস কাম ডাউন। আদিল নির্বিকারভাবে শান্তর হাতের ফোনটা নিয়ে নিল। ফোন নিয়ে গিয়ে বসলো চেয়ারে। আইডিটায় ঢুকলো। প্রোফাইলে স্নোফলের ছবি, ঘন ঘন পোস্ট নেই, তবে সুন্দর সুন্দর ছবি শেয়ার করে মাঝে মধ্যেই। মনে মনে শান্ত তার বসকে ইচ্ছে মতো বকলো, টু ফেস্ট কোথাকার। তাকে ভয় দেখিয়ে কি সুন্দর আবার দেখছে। পর মুহূর্তেই আনন্দে বাখারা ছুটে এসে বলল, বস আপনি একটা প্রাইভেট অ্যাকাউন্ট কেন করছেন না? আদিল কিছু বলল না, তবে ফিরিয়ে দিল শান্তর ফোন। নিজের ফোন হাতে তুলে নিল। মুহূর্তেই একটা অ্যাকাউন্ট খুলে ফেললো। নাম আদিল মির্জা, এইটুকুই। কোনো প্রোফাইল নেই, কভার নেই, পোস্ট নেই। এভাবে গিয়ে রোজার অ্যাকাউন্ট সার্চ করে করে ফলো করলো। নিজের ফোন দিয়ে ছবিগুলো দেখতে থাকলো। অ্যালেন নির্বিকাল চোখে দেখলো শান্তর আনন্দিত মুখ, মনে মনে দীর্ঘশ্বাস ফেলল। সে ভুল না হয়ে থাকলে মিস রোজা সম্ভবত বিয়ের প্ল্যানিং করছে। ছেলে তার চাইল্ডহুড ফ্রেন্ড, আর এই বলদ ছেলে ইতিমধ্যে উস্কানো বসকে উস্কে যাচ্ছে। সমানতালে তার ইচ্ছে করছে শান্তকে পেটাতে। কদিন ধরে রোজার জীবন আবার আগের মতো চলছে, যেন হঠাৎ করে তার জীবনে আগমন নেয়া আদিল মির্জার নজর তার উপর কখনো পড়েনি। সবই তার ক্ষুদ্র পরিকল্পনা ছিল মাত্র। মুষতে থাকা হৃদয় শান্ত হয়ে গিয়েছে। মাথার ভেতর ওলটপালট বাজে রকমের চিন্তাভাবনাগুলো সরেছে। হালকা লাগছে বেশ। চিন্তামুক্ত মানুষ অনেকটা মুক্ত পাখির মতন হয়। রোজা এখন পাখি, আকাশে উড়ে বেড়ানো স্বাধীন পাখি। দমবন্ধ অনুভূতি থেকে পালাতে পেরে কিছুটা চঞ্চল হয়েছে মন। রীতিকে অনেক সময় দিচ্ছে। ওর আবদারগুলো বিনা সংকোচে পূরণ করার চেষ্টা করছে। যেমন স্কুল থেকে ফিরতেই রীতি কার্টুন দেখতে চাইলে ৮ ঘন্টার মতো কার্টুন দেখতে দিয়েছে। তারপর গোসল করিয়ে দুপুরে খাবার খাইয়ে ঘুম পাড়িয়েছে। রীতি যখন ঘুমোয় ওই সময়টা রোজার পছন্দের বই পড়ে। ফ্যান্টাসি ধাঁচের উপন্যাস পড়তে তার বেশ ভালো লাগে। এখন যেটা সে পড়ছে এটা ফ্যান্টাসি জনরার। ভ্যাম্পায়ারের জগৎ নিয়ে একটা চমৎকার বই রোজা আগে পড়েনি। খুব মন দিয়ে পড়ছিল বলেই সময়ের কথা খেয়াল থাকলো না। আশপাশ ভুলে বসলো। হঠাৎ অনুভব করলো কারো অস্তিত্ব। পাশে ফিরে তাকাতেই আশ্চর্য হলো। রীতি পুতুল হাতে দাঁড়িয়ে আছে চুপচাপ। কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে জানা নেই। কতক্ষণ যাবৎ দাঁড়িয়ে আছে বাচ্চাটা। বই রেখে দ্রুত উঠে দাঁড়ালো রোজা। কোলে তুলে নিয়ে চিন্তিত হয়ে সমানে জিজ্ঞেস করে গেল, কখন উঠলে সোনা? এতক্ষণ ধরে দাঁড়িয়েছিলে? ডাকনি কেন? রীতি হাসলো। দু হাতে রোজার গাল জড়িয়ে বলল, ডিস্টার্ব করতে চাইনি। রোজা আহত হয় এমনভাবে চেপে ধরে বলল, প্রসঙ্গ যখন আমার হৃদি শোনার, তখন আমি কখনোই ডিস্টার্ব ফিল করতে পারি না, কখনোই না, পারবও না, বোঝা গেল? হৃদি খিলখিল করে হাসলো, আবারও গাঢ় করে আঁকড়ে ধরল রোজার গাল। দেন আই ওয়ান্ট টু ডিস্টার্ব ইউ ফর মাই হোল লাইফ। রোজা থমকায়, বিচলিত হয়, আরও গভীরভাবে জড়িয়ে ধরে ছোট শরীরটাকে। ভেতরে দীর্ঘশ্বাস ফেলে সে আশা রাখছে তার 2 বছর পেরোলেও মেয়েটা সামান্য বুঝতে শিখবে। তখন এমন আবেগের অনুভূতি মুছে যাবে। হয়তোবা তখন রোজা সরে এলে দুঃখ পাবে না, 2 দিন বাদে আর মনে রাখবে না। এমন ভাবতেও কেমন যেন দম বন্ধ হয়ে আসে রোজার। তার এত আদুরে মিষ্টি হৃদির সাথে কোনো একসময় আর দেখা হবে না, কথা হবে না। তা কল্পনায় আনলেও অসহায় হয়ে ওঠে তার হৃদয়। ঘড়ির কাঁটা তখন 6টা পেরিয়েছে। সূর্য ডুবছে, অন্ধকার হয়ে এসেছে বাইরেটা। হৃদিকে নিজ হাতে নাস্তা করিয়ে পড়তে বসিয়েছে রোজা। মেয়েটা কার ব্রেন পেয়েছে কে জানে। ভীষণ শার্প, পড়াশোনায় বড্ড চতুর। একবার পড়লে অনেক কিছু মনে রাখতে পারে, অথচ ছোটবেলায় তাকে তার বাবা এক শব্দ 3 বার পড়লেও মনে রাখতে পারত না সে। ভুলে যেত দেখে বারবার পড়তে হতো। এমনও হয়েছে শতবার পড়েও পরীক্ষা হলে গিয়ে মুখস্থ পড়া ভুলে গিয়েছে। আর এই বাচ্চাকে দেখো। রীতি তখনও ভীষণ মনোযোগ দিয়ে পড়ছে। ঘণ্টাখানেক ধরে চেয়ারে বসে পড়ছিল, কোনো রকম বায়না করেনি। হঠাৎ কি হলো কে জানে। চেয়ার থেকে নেমে এসে দাঁড়ালো রোজার সামনে, কোলে চড়ে। তারপর নাকি ও বাকি পড়া করবে।
রোজা অসহায় হয়, আনন্দও পায়। দুহাতে তুলে নিয়ে কোলে বসালো। তার হাতে দুপুরের ফ্যান্টাসি জনরার বইটা, বেশ মোটা তাজা বই। সবে রোজা 200 পৃষ্ঠায় আছে, 400 পৃষ্ঠা আরও বাকি। হৃদিকে পড়াশোনার ফাঁকে ফাঁকে একটু একটু করে পড়ছিল। অমন সময় মরিয়ম বেগম এলেন ট্রে হাতে। দুধ আর জুস এনেছেন। দুধ হৃদির জন্য, জুস রোজার জন্য। তবে দুধ হৃদি খেতে পছন্দ করে না, ভীষণ অপছন্দীয় বলা যায়। রোজাকে ভীষণ কসরত করতে হয় 1 গ্লাস দুধ খাওয়াতে, আজও ব্যতিক্রম নয়। খাবো এক শর্তে। রোজা অসহায় মুখ করে বলল, শুনি তবে। তুমি আমার জন্য ডিনার বানাবে? বলো বলো বানাবে। না হলে কিন্তু আমি রাতেও খাবো না, এখন মিল্কও খাবো না। এমন বায়না আজ নতুন নয়, আগেও করেছে। রোজা বাধ্য হয়ে নিজ হাতে রেঁধে খাইয়েছেও। অথচ এই বাড়িতে সুনামধন্য শেফ আছে, সেই রাধে, যার হাতের রান্না অমৃত। খেলে পেট ভরবে মন নয়। অথচ এই বাচ্চার নাকি তার হাতের রান্না পছন্দ, যেখানে রোজা বারবারই রান্নাবান্নায় সাধারণ। রীতি দুহাতে রোজার কোমর জড়িয়ে ঠোঁট ফুলিয়ে কাঁদো কাঁদো মুখ করে ফের আবদার করল, স্নো হোয়াইট, won't you cook for me? See, I am such a good girl. রোজা ফিক করে হেসে ফেলল। রীতি টান টান নাকের ব্রিজে ঠোঁট ছুঁয়ে কোমরে কাতুকুতু দিতে দিতে মজার ছলে প্রশ্ন করলো, কে বলেছে তুমি সুইট গার্ল? রিধি হেসে গড়াগড়ি খাচ্ছিল। হাসার ফাঁকে বলল, মাই ড্যাডি। রোজা কথা বাড়ালো না, কাতুকুতু দেওয়া বন্ধ করলো। হেসে একদম দুর্বল হয়ে গেছে মেয়েটা, চোখের কোণে জল জমেছে। রোজা ওর চোখ মুছিয়ে কুল থেকে নামালো। রাত ঘনিয়ে আসছে, এ সময়টা তার ফেরার সময়। এখন রাতে বসলে সে বাড়ি ফিরবে কখন? আজও বুঝি দেরি হবে। কি খেতে চায় আমার প্রিন্সেস? রীতি মিনমিন করে, এগ ফ্রাইড রাইস উইথ চিকেন নাগেটস। রোজা বড় করে দীর্ঘশ্বাস ফেলল। আজ তার ফিরতে দেরি হবে। রান্নাবান্না শেষ করে ওকে খাইয়ে ফিরতে ফিরতে রাতের কটা বাজবে কে জানে। অসহায় সে এখনই কল করে বাসায় জানাতে ব্যস্ত হলো। বাসায় জানিয়ে রীতিকে নিয়ে নামলো নিচে। সিঁড়ি বেয়ে নামলেই বাম সাইডে বড় লিভিং রুম, ডান সাইডে কিচেন। হৃদিকে লিভিং রুমের সোফায় বসিয়ে টেলিভিশন চালু করে দিল। ছাড়লো ওর পছন্দের ডিজনি মুভি। এরপর সে এলো রান্নাঘরের দিকে। রান্নাঘরটা বিশাল বড় আর আধুনিকতায় ছোঁয়া। মরিয়ম বেগম সহ আরও দুজন উপস্থিত রয়েছে ইতোমধ্যে। একজন বয়স্ক মহিলা, বয়স আনুমানিক 40। ওনার নাম শাপলা, অন্যজনের নাম সম্ভবত নীরা, বয়স কম, এই 22 হবে। মরিয়ম বেগমের বড় মেয়ে, সাহায্যের জন্য মাঝে মাঝে আসে মায়ের সাথে। শাপলা বেগম কুকিং অ্যাপ্রনটা এগিয়ে দিল। রোজা তা চটপট পরে নিল। কাজে ব্যস্ত হয়ে পড়ল। মরিয়ম বেগম কাছাকাছি থেকে সাহায্য করছেন। শাপলা বেগমের যাওয়ার সময় হয়ে এসেছে। তিনি বিদায় নিয়ে চলে গেলেন। রোজা আর কোথাও খেয়াল ছিল না। হঠাৎ হৃদির বিরক্ত হওয়া কণ্ঠ ভেসে এলো, উফ, ইউ আর সো অ্যানোয়িং, গেট লস্ট, জাস্ট গেট লস্ট। তুলোর মতো নিষ্পাপ নরম হৃদিকে দেখে অভ্যস্ত রোজা এরকম ভুলেই বসেছিল। এই মেয়ের মেজাজ মোটেও ভালো না। অল্পতেই বিরক্ত হয়, রেগে যাওয়ার মতো সমস্যা আছে। প্রথম প্রথম যখন সে ওর নেনি হিসেবে এসেছিল তখন তো কত ছোট ছিল, অথচ তখনই ওর মেজাজের সামনে রোজাকে বাজেভাবে পড়তে হয়েছে। এই মেয়েকে সামলাতে, ওর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করতেই 2 মাসের মতো লেগেছিল। এখন তো একেবারে মেজাজের পাহাড় করে রেখেছে। কাউকে তেমন একটা সহ্য করতে পারে না। রোজার মনে হয় রীতি একেবারে আদিল মির্জার মেজাজ পেয়েছে। আদিল মির্জাকে হাতে গোনা যে কজন দেখেছে, বেশিরভাগ সময় হয় কাউকে মারছিল, না হলে কাউকে ধমকাচ্ছিল। তো তার রক্ত আর কেমন হবে? নিশ্চিত বাবার প্রতিচ্ছবি হয়ে উঠবে দিন দিন। এখন কাকে ধমকাচ্ছে ভাবতে ভাবতে রোজা দ্রুত কদম ফেলে রান্নাঘর ছাড়ল। পেছনে মরিয়ম বেগমও ছুটছেন যখন পাশে মেয়েকে পেলেন না। রীতি চোখ মুখ কুঁচকে তাকিয়ে আছে নীরার দিকে। নীরা দাঁড়িয়ে আছে হতভম্ব হয়ে, অপমানিত বোধ করছে সম্ভবত। কেমন ঠোঁট কাঁপছে মেয়েটার, চোখ দুটোও ছলছল করছে। রোজা দ্রুত এগোলো। কি হয়েছে? নীরাকে মরিয়ম বেগম সরিয়ে আনলেন দ্রুত। কার দোষ জানার প্রয়োজন বোধ করলেন না। ছটফটে গলায় মাফ চাইলেন। ও বুঝতে পারেনি, ওর হয়ে আমি ক্ষমা চাচ্ছি। রোজার কাছে গেল রীতি, মাথা ছুঁয়ে প্রশ্ন করল, বিরক্ত হয়েছ? স্নো হোয়াইট, আই টোল্ড হার টু শাট আপ, কিন্তু ও শুনল না। কথা বলেই যাচ্ছে, প্রশ্ন করেই যাচ্ছে, ভালো লাগে না।
মরিয়ম বেগম আতঙ্কে নীল হয়ে গেলেন। কোনো রকমে মাফ চেয়ে আজকের জন্য মেয়েকে নিয়ে বেরোতে উতলা হলেন। রোজা আর থামালো না। দুয়ারে তখন বডিগার্ড দাঁড়িয়েছিল। নামটা ঠিক জানা নেই রোজার। ভদ্রলোক গম্ভীর মুখে মরিয়ম বেগমের উদ্দেশ্যে বললেন, উনাকে আর আনবেন না। মরিয়ম বেগম মাথা দুলালেন সমানে, মুখেও জানালেন আনবেন না। তখন ভয়ে নীরাও সামান্য কাঁপছিল। রোজা অসহায় হয়ে তাকালো আসল কালপ্রিটের দিকে। কালপ্রিট কেমন মিষ্টি অবলা হাসছে রোজার দিকে চেয়ে। আমার ক্ষুধা লেগেছে, আর কতক্ষণ? রোজা ঘড়ির দিকে তাকালো, আশ্চর্য হয়ে গেল মুহূর্তে। রাতের 12টা কিভাবে বাজলো? এত দ্রুত সময় যাচ্ছে কেন? ভাগ্যিস সন্ধ্যায় নাস্তা করিয়েছিল বাচ্চাটাকে, না হলে এতক্ষণ কিভাবে না খেয়ে থাকতো। রোজা তাড়া দিয়ে বলল, আর কিছুক্ষণ প্রিন্সেস, তুমি মুভি দেখো। রোজা রিধি মাথা দোলালো। রোজা যেতেই হাই ছাড়লো। ঘুমে চোখ দুটো ছোট ছোট হয়ে এসেছে। সোফায় শুয়ে পড়ল। শুতেই কেমন চোখ বুজে গেল। মুহূর্তেই সে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেল। নীরবে নিস্তব্ধতায় রোজার রান্না প্রায় শেষ। তখন একটা প্লেটে এগ ফ্রাইড রাইস পরিবেশন করছে রিদির জন্য। ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে সে ফিরবে। পকেটে ফোনটা ভাইব্রেট হয়ে যাচ্ছে। বাসা থেকে বোধহয় কল দিচ্ছে। আপাতত রোজার কল রিসিভ করার সময় নেই। প্রায় শেষ, প্লেট গোছানো। এমন সময় পেছন থেকে গম্ভীর স্বরে প্রশ্ন এলো, হোয়াট আর ইউ ডুইং? এই কণ্ঠে রোজা থমকালো। ক্ষণিকের জন্য চমকালেও পর মুহূর্তেই নিজেকে সামনে নিল। ফিরল দৃষ্টি নুইয়ে রেখেই। চোখের সামনে চকচকে একজোড়া সাদা জুতা, জুতার বাজ পাখি ট্যাটু, সেখানে জলজল করে 2 ফোঁটা তাজা রক্ত লাগানো। রোজা ঠোক গিলল ওই দৃশ্যে। ভয়ে ভেতরটা ধরফর করলেও নিজেকে স্বাভাবিক রাখতে চেয়েও পারল না যখন অমন বিশালদেহী ভয়ঙ্কর দুটো কুকুর দেখতে পেল। আদিল মির্জার দুপাশে তিতান আর থোর, ওদের লিশ আদিলের হাতে। রোজা দ্রুত 2 কদম পিছিয়ে স্বাভাবিকভাবে ভনিতা ধরে বলল, আসসালামু আলাইকুম স্যার। প্রিন্সেস আমার হাতে এগ ফ্রাইড রাইস উইথ চিকেন নাগেটস খেতে চেয়েছে, তাই রান্না করলাম। শান্ত খুব সন্তর্পণে এলেনের হাত টেনে ধরে যেতে চাইলে এলেন বসের হুকুম ব্যতীত সরল না, নড়ল না। তাই দাঁড়িয়ে থাকলো দৃষ্টি নামিয়ে। শান্ত চোখ রাঙালো, তবে নিজেও বাধ্য ছেলের মতো দাঁড়িয়ে থাকলো। আদিল আপাদমস্তক রোজাকে দেখছিল। মাথা নুইয়ে রাখায় খানিকটা অসন্তুষ্টি হলো। আদেশের সুরে বলল, মাথা তোলো। রোজার হৃৎপিণ্ড দুর্বলভাবে কাঁপছে। কুকুর দুটোকে সে আগেও দেখেছে, তবে দূর থেকে, এমন কাছ থেকে নয়। নিজেকে স্বাভাবিক রাখতে চাওয়া সে মাথা তুলল। তখনও দৃষ্টি নামানো, ভুলেও তাকালো না। কুকুর দুটো হঠাৎ কেমন ঘেউ ঘেউ করতেই রোজা ভয়ে সামনে পিছিয়ে গেল কয়েক কদম। পিঠ স্পর্শ করলো কিচেন বার। আদিল কুকুর দুটোর লিশ বাড়িয়ে ধরে শান্ত এলেনের উদ্দেশ্যে বলে, ওদের নিয়ে যা। শান্ত আর এলেন কুকুর দুটোকে নিয়ে বেরিয়ে গেছে। রেখে গেছে নীরবতা, পিনপতন নিস্তব্ধতা। রোজা শান্ত হয়েছে কুকুর দুটোকে চলে যেতে দেখে, অথচ পর মুহূর্তেই সামনের জুতোর মালিককে এগিয়ে আসতে দেখে ফের অশান্ত হলো। মিস রোজ রোজা সৈনিকের মতো সোজা হয়ে দ্রুত বলল, জি স্যার। যখন আমি কথা বলবো তখন উত্তর দিতে হবে আমার চোখের দিকে তাকিয়ে। রোজা সংকোচে ভেতরে ভেতরে মিয়ে গেলেও সাবলীলভাবে দৃষ্টি তুলে তাকাতেই একজোড়া ঘাড় ধূসর চোখে দৃষ্টিবদ্ধ হলো। রোজার দম বন্ধ হয়ে আসছিল। হৃৎপিণ্ড লাফাচ্ছিল ক্রমাগত। প্রতি সেকেন্ড যাচ্ছে তাকিয়ে থাকাটাও বড্ড অসম্ভব হয়ে পড়ছিল। নিজের সাথে এরকম লড়াই করতে হচ্ছিল অমন ভয়ঙ্কর চোখের দৃষ্টি ডুবিয়ে রাখতে। রোজা যখন ভাবল সে মাথাটা ফের নুইয়ে ফেলবে, অমান্য করবে আদেশের, ও সময় প্যান্টের দুপকেটে হাত গুজে রাখা আদিল মির্জা মুখ খুলল 2 কদম এগোতে এগোতে। ডু ইউ নো হোয়াট আই মিনস দ্য ওয়ে আই কল ইউ? রোজা জানতে চায় না, শুনতেও চায় না, কিছু বুঝতেও চায় না। সে এখান থেকে চলে যেতে চায়, আদিল মির্জার থেকে বহুদূরে থাকতে চায়। তার সব কিছু কেমন অদ্ভুত লাগছে, অসহনীয় লাগছে। আপনা আপনি আবারও পিছুতে চেয়ে অনুভব করলো কিচেন বারের ইতোমধ্যে তার পিঠ ছুঁয়ে আছে। সামনে থেকে আসা কড়া পারফিউমের ঘ্রাণ নাসারন্ধে প্রবেশ করে যেন মাথাটা ভার করে দিচ্ছে। আদিল অবশ্য তার উত্তরের আশায় নেই। 2 আঙ্গুলের মতো দূরত্ব রেখে দাঁড়ালো রোজার সামনে। রোজার মনে হলো সে শ্বাস ফেলতেই অঘটন একটা ঘটে যাবে। আদিল মাথাটা তখনও নুইয়ে রেখেছে রোজার মাথা সমান। মাথাটা ঘুরিয়ে আনলো রোজার কানের সামনে। এতে যেন পারফিউমের ঘ্রাণ আরও বাজেভাবে নাসারন্ধে প্রবেশ করলো। নিজে প্রশ্ন করে আদিল নিজেই জবাব দিল, রোজ। রোজার দৃষ্টি হঠাৎ শক্ত হলো রাগে।
ঠোঁট কাঁপলো ভয়ে, কথা বলতে গেলে সামান্য স্বরও কাঁপে। মিস্টার মির্জা, আপনি কি মিন করছেন? আদিল রোজার কান থেকে সরে এলো, ফের মুখের সামনে সুন্দর মুখে রাগান্বিত ভাঁজে চেয়ে নির্বিকার হয়ে বলল, একটা গোলাপ। বেলেহাস। রোজা চোখ রাঙাতে গিয়েও নিজেকে সামলালো। তার জীবনের ভীষণ মায়া, সে মোটেও মরতে চায় না, ঝামেলায় ফেলতে চায় না পরিবারকে। তার এক্ষুনি নিজের দিকটা পরিষ্কার করে দেওয়া উচিত। এসব রোজা বরদাস্ত করবে না। যথাসম্ভব রাগ নিয়ন্ত্রণে রেখেই পরিষ্কার করে বলে দিল, আপনি এ ধরনের ব্যবহার কথাবার্তা আমাকে অস্বস্তিতে ফেলছে স্যার। এমন হতে থাকলে আই উইল হ্যাভ টু রিজাইন। রোজার এমন তীক্ষ্ণ দৃষ্টি থেকে দৃষ্টি সরালো, তাকালো আদিলের বুকের কাছটায়। নেভি ব্লু রঙের শার্টের উপরে কয়েকটা বোতাম খোলা বকখাটেদের মতন। চৌড়া বুকে একটা মাত্র লোম নেই। সেসব পুরুষের বুকে লোম থাকে না, তাদের মনে নাকি দয়ামায়ার ছিটেফোঁটাও থাকে না। এই লোকটাই বোধহয় তার জলজান্ত প্রমাণ। হঠাৎ আদিলের হাত দুটো এগিয়ে আসতে দেখে রোজা সতর্ক হয়। চোখের পলকে হাত দুটো তার দুপাশে গিয়ে তাকে বিশ্রীভাবে আটকালো। শোনা গেল সাবলীল দুটো শব্দ, যা শুনে রোজার চেহারা রং বদলে গেল। ট্রাই ইট। রোজা চমকে দৃষ্টি তুলে তাকালো। ওই দৃষ্টিতে ভয় মুখ ফসকে বেরোয়। হোয়াট? আদিল নিপুণ দৃষ্টিতে চেয়ে ভীষণ রকমের শান্ত গলায় আওড়ালো, রোজ ট্রাই টু রিজাইন। ভয়ে যেন কণ্ঠ বরফের মতো জমে আছে। চিৎকার করে বলতে চায়, কিন্তু একটা কথাও বেরোলো না। চেষ্টা কেন করবে সে? কাজ ছাড়া বা করা তার ইচ্ছার উপর। কি বোঝাতে চাইলো আদিল মির্জা? ড্যাড। এতক্ষণে গুরুগম্ভীর আদিল মির্জা, যার অস্তিত্ব কণ্ঠ চতুর্কিত থমকে রেখেছিল, এই মুহূর্তে নিজের মেয়ের কণ্ঠে তার ভেতর আকস্মিক পরিবর্তন এলো। চোখে লাগার মতো পরিবর্তন। পুকুরের জলের মতো তার পুরো অস্তিত্ব কোমল শান্ত দেখালো। সরে গেল রোজার কাছ থেকে, ঘুরে দুকদম এগিয়ে গিয়ে কোলে তুলে নিল সদ্য ঘুম ভাঙা মেয়েকে। রীতি সরল চোখে তাকালো রোজার দিকে, আবার বাবার দিকে। রোজার হাত তখনও কাঁপছে তার হৃৎপিণ্ড। সে শুধু এখানে দাঁড়িয়ে থাকলো, যেন মস্তিষ্ক কাজ করলো না অনেকক্ষণ। রীতির ডাকে স্তম্ভিত ফিরে পেল যেন। আমার ক্ষুধা লেগেছে স্নো হোয়াইট, ডিনার হয়েছে? রোজা নিজেকে শান্ত করলো। রীতির মিষ্টি সরল কণ্ঠে কিছুটা স্বস্তি পেল। প্লেট সাজানোর বাদবাকি কাজটুকু শেষ করে অ্যাপ্রন খুলতে খুলতে বলল, হয়েছে, আসো ডাইনিংয়ে। ফুলেও তাকালো না আদিল মির্জার দিকে। তার উপস্থিতি অস্বীকার করা অসম্ভব প্রায়। রীতি বাবার কোল থেকে নেমে ছোট ছোট কদমে ছুটে এলো। রোজা ওকে বসিয়ে দিল চেয়ারে। প্লেট এগিয়ে সামনে ধরতেই মেয়েটা খেতে শুরু করলো দ্রুত, ভীষণ তৃপ্তি নিয়ে খাচ্ছে। রোজার মন তুলোর মতো নরম হয়ে এই দৃশ্যে। হঠাৎ আদিলের কণ্ঠ ভেসে এলো, ডাজ ইট টেস্ট দ্যাট গুড? রীতি মুখ ভরে খাচ্ছিল। টিস্যু দিয়ে মুখ মুছিয়ে দিতে হচ্ছিল রোজার। মুখ ভর্তি খাবার সহ লিভিং রুমের দিকে তাকিয়ে বলল, স্নো হোয়াইট খুব ভালো রাতে। ডু ইউ ওয়ানা টেক এ বাইট ড্যাডি? আদিল সোফার উপর পা তুলে বসেছিল। শান্ত এক ফাঁকে এসে দাঁড়িয়েছে পেছনে, হাতে ট্যাব, কিছু একটা গুরুত্বপূর্ণ দেখাচ্ছে তাই দেখছিল আদিল। সেভাবেই বলল, আসো। হৃদি দ্রুত নামলো চেয়ার থেকে, জল চোখে তাকালো রোজার দিকে। রোজা বাধ্য কর্মচারীর মতো প্লেটটা হৃদির দুহাতের উপর দিল। মেয়েটা ছুটল প্লেট ভর্তি খাবার নিয়ে। আজিজুল সাহেব, নিপা বেগম মেয়ের অপেক্ষায় তখনও সজাগ। ঘড়ির কাঁটা একটা ছুঁই। ওই সময় এসে পৌঁছালো রোজা। মানসিকভাবে ক্লান্ত সে। কোনো কথা না বলে সোজা চলে গেল নিজের রুমে। আজিজুল সাহেব বারবারই মেয়েকে বোঝেন, সময় দিয়ে এসেছেন। আজও আর কথা বাড়ালেন না, তবে ঠিকই স্ত্রীকে ঠেলে পাঠালেন দেখতে কি হয়েছে। নিপা বেগম মেয়ের পিছু পিছু ঢুকলেন রুমে। রোজা তখন ওয়াশরুমে ঢুকে পড়েছে। এই সুযোগে তিনি বেরিয়ে এসে খাবার গরম করতে বসালেন। গরম করে প্লেট সাজিয়ে নিয়ে এলেন আবার। রোজা শুয়ে আছে চোখ বুজে, ভেজা চুলগুলো তোয়ালেতে মোড়ানো। নিপা বেগম বসলেন মেয়ের পাশে, একটু কেশে নিয়ে মৃদুস্বরে প্রশ্ন করলেন, কিছু হয়েছে? এত দেরি হলো যে? রোজা চোখ মেলে তাকালো সোজা মায়ের মুখের দিকে। সে কি খুলে বলবে? কি বলবে সে? কিভাবেই বা বলবে তার মাথায় আসছে না। আদিল মির্জা তাকে কি বোঝাতে চাইলো? কেন মনে হলো অমন শান্ত কণ্ঠে সে শাসালো তাকে? নিপা বেগম মেয়ের
হতাশগ্রস্ত মুখ দেখে হাত টেনে উঠাতে উঠাতে বলল, খেয়ে নে আগে। রোজার ক্ষুধা লেগেছে বেশ, সে মায়ের হাতে চুপচাপ খেলো। নিপা বেগম যখন বুঝলেন মেয়ে কিছু বলতে চাইছে না, তখন আর জোর করলেন না। মাথা ঠান্ডা হলে নিজেই এসে বলবে। ঘুমাতে বলে তিনি চলে গেলেন। রোজা দরজা বন্ধ করে কোনোরকম ভেজা টাওয়াল চেয়ারের উপর রেখে ভেজা চুলসহ বিছানায় ঝাঁপিয়ে পড়ল। বালিশ বুকে গুজে চোখ বুজল। চোখের পাতায় ভেসে বেড়ালো তখনকার সব চিত্রগুলো, কানে বাজতে থাকলো এক একটি কথা। রোজা কি রিজাইন করে ফেলবে? তার মন বলছে আর ভাবাভাবির সংকোচের সময় নেই, নাহলে সামনে আরও বড় বিপদ। পর মুহূর্তেই হৃদির মুখ ভাসলো, তবে আজ মনকে শক্ত করলো। শুধু হৃদির কথা ভাবলে তো হবে না, নিজের কথা, নিজের পরিবারের কথাও তো ভাবতে হবে। সে জড়িয়ে গেলে তার কাছের মানুষদের কি হবে? হঠাৎ রোজার মাথায় একটা বিষয় এলো, সে কি বিয়েটা সেরে ফেলবে লুকিয়ে? বিয়েটা হয়ে গেলে তো ঝামেলা অনেকটাই শেষ হয়ে যায়। জিহাদ তো এক পায়ে রাজি, পরিবার মিলে অগোচরে বিয়েটা সেরে ফেললে নিশ্চয়ই এই ঝামেলা থেকে মুক্তি পাওয়া যাবে। রোজার মনে হলো এটাই উত্তম উপায়, পারিবারিকভাবে বিয়ে করে ফেলতে হবে, তারপর সে রিজাইন করে ফেলবে, তাতে তার যতই কষ্ট হোক না কেন। এসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়েছিল। যখন ঘুম ভাঙল তখন ভোর ৫টা, বাইরে অন্ধকার, আকাশে চাঁদ ভাসছে তখনও। ইতোমধ্যে নিপা বেগম ডেকে চলেছেন, দরজার করাঘাত করছেন। দরজা খুলছিস না কেন? এই রোজা। রোজা চুপ করে থাকলো জবাবে। অনেকটা সময় পর আস্তে করে বলল, শরীর ভালো লাগছে না মা, ঘুমাবো। ওরা এলে বলে দিও আমি অসুস্থ, আর যেতে পারবো না। নিপা বেগম চিন্তিত হলো তখনই। দরজা খোল, দেখি কি হলো। এই মেয়ে। ঠিক আছি মা, একটু ঘুমালে ভালো লাগবে, তুমি তাদের জানিয়ে দিও। নিপা বেগম কিছুক্ষণ ডাকাডাকি করে অবশেষে চলে গেলেন। স্বস্তির শ্বাস ফেলল রোজা। চোখ বুজল ফের। সে ছুটি কাটানোর নাম করে আজই বিয়ে সম্পর্কে কথা বলবে জিহাদের সাথে। শান্ত ঘুমিয়েছিল তখনও। চোখ বুজে থাকতেই ক্রমাগত বাজতে থাকা ফোনটা হাতে নিয়ে রিসিভ করলো, কোনো রকমে কানে ধরলো। ওপাশে ধ্রুবের কণ্ঠে সংকোচ। মিস রোজা আজ আসবেন না, তিনি অসুস্থ। শান্ত ওর ভ্রু দুয়ার মাঝে ভাঁজ পড়ল কয়েকটা। ছোট ছোট চোখে তাকিয়ে সময় দেখতে দেখতে চোখ আওড়ালো। রাতে তো দেখলাম সুস্থ সবল বেশ, কয়েক ঘন্টার মধ্যে অসুস্থ হলো কিভাবে? বলতে বলতে বেচারা হঠাৎ করে উঠে বসলো। মনে পড়ল গতকাল রাতের কাহিনী। বস কি কিছু বলেছে মিস রোজাকে? যখন শান্ত রোজাকে গাড়িতে তুলে দিচ্ছিল, রোজার অভিব্যক্তি মোটেও স্বাভাবিক দেখায়নি, কেমন যেন অদ্ভুত দেখেছিল। তাদের মধ্যে কি কিছু হয়েছে? ওপাশে ধ্রুব সন্ধিয়ান গলায় বলল, সামথিং ইজ রং। আমার মনে হচ্ছে না মিস রোজা অসুস্থ। ওনার মা যখন অসুস্থর কথা বলছিলেন তখন গিল্টি দেখালো। ইতোমধ্যে শান্ত উঠে দাঁড়িয়েছে। কোনো রকমে প্যান্ট পরতে পরতে বিড়বিড় করলো, আবার ওই বলদটাকে লুকিয়ে চুরিয়ে বিয়ে করে ফেলবে নাকি ভাই? মাথা থেকে পা পর্যন্ত শ্যামা একটা বলদ। স্কুলের সেই মাসুম ফার্স্ট বেঞ্চার হয় না, ঠিক অমন। সারাদিন নাকের উপর চশমা ঠেলে ঠেলে জীবন শেষ। মিস রোজার মতো কারো জীবনে আর যাই হোক অমন মদন মানায় না। ধ্রুব তখন বিরক্ত। গাড়িতে উঠে বসেছে। তাদের গাড়িটা আপাতত তালুকদার বাড়ি থেকে কিছুটা দূরে, যেন নজরে না পড়ে। চোখ মুখ কুঁচকে বলল, তুই কি ম্যাচ মেকার? তুই বলবি কার সাথে কাকে মানায় আর কার সাথে মানায় না। আমি হচ্ছি সাধারণ দর্শক, আমার পুরোপুরি রাইট আছে মতামত দেওয়ার। আর আমার মতামত হচ্ছে মিস রোজা বাঘিনী, আর তার প্রয়োজন সিংহ। ধ্রুব সিটে মাথা এলিয়ে দিয়েছে, চোখ বুজে বলল, বাহ, তো বল তোর কাছে কোন সিংহ আছে মিস রোজার জন্য? ঠোঁট টিপে হাসলো শান্ত। শার্ট পরতে পরতে বলল, আমাদের বস আদিল মির্জা। ধ্রুব চিৎকার করে উঠল ওপাশে, আরে ও ক্রেজি শান্ত, বস জানলে তোকে। শান্ত আবারও জোরসে হাসলো। হাসতে হাসতে বলল, ইউ গাইস আর সো ইনোসেন্ট। কিছুই ধরতে পারিসনি। ওদিকে বস অলরেডি নিজের প্রে বুঝতে পেরে নিয়েছে, এখন শুধু স্বীকার করার বাকি। পরপর শক্ত কণ্ঠে আদেশ করল, ওখানে থাক, ফিরিস না, আগে বসকে জানাই। অ্যালেন দাঁড়িয়ে আছে আদিল মির্জার রুমের সামনে। নিপুণভাবে খেয়াল করলে বোঝা যাবে তার গম্ভীর মুখের উজ্জ্বলতা। গতকাল দ্রুত ফিরে জম্পেশ এক ঘুম দিয়েছিল। সারা রাত ঘুমিয়েছে। ঘুম ভালো হলে মেজাজ ভালো থাকে। এই তো তার ফুরফুরে মেজাজটা ফানুসের মতো উড়ে গেল শান্তর আগমনে। তাড়াহুড়ো করে এসে দাঁড়িয়েছে পাশে। কনুই দিয়ে পেটে গুঁতা মেরে ফিসফিস করে জিজ্ঞেস করে, বস উঠেছে?
এলেন সতর্ক হয়। শান্তর বিচলিত চোখ মুখ দেখে ডান ভ্রু তুলে সন্ধিয়ান কণ্ঠে প্রশ্ন করে, কি ব্যাপার, মিস রোজা কোথায়? ধ্রুব এখনো ফেরেনি? শান্ত জবাব দেওয়ার প্রয়োজন বোধ করল না। দরজায় নক করল। দুটো শব্দের বিপরীতে ভেতর থেকে আদিলের কণ্ঠ শোনা গেল। শান্ত প্রবেশ করল দরজা ঠেলে। আদিল ফর্মাল গেট আপে আবৃত হয়ে বসে আছে সোফায়। তার পাশেই শার্টের উপর পরার ভেস্ট আর কোট রাখা, হাতে ব্যবসা আর অর্থনীতির ম্যাগাজিন। পৃষ্ঠা উল্টে পাল্টে বেশ মনোযোগ দিয়ে তাই দেখছিল। কি? আদিলের প্রশ্নে আরেকটু এগোলো শান্ত, সামনাসামনি বলবে বলে। হঠাৎ বেহিসাবিতে চোখ গেল টেবিলের উপর। শ্বাস আটকে এলো মুহূর্তে। জমে গেল সে। মুখটা হাঁ করে একবার তাকালো নির্বিকার বসের দিকে, আরেকবার টেবিলের উপর রাখা ট্যাবলেটের দিকে। ট্যাবলেটে তখনও 6 বছরের লাইভের একাংশ চলছে। হৃদির রুমের। মিস রোজা হৃদিকে নিয়ে বসে আছে সোফায়। হৃদি ঘুমিয়ে আছে তার বুকে, আর রোজা বই পড়ছে। ট্যাবলেটের পাশে একটা বায়োডাটার ফাইল অবহেলায় পড়ে আছে। ফাইলের উপরে মিস রোজার ছবি। শান্ত বড় করে ঢোক গিলল। পর মুহূর্তে নিজেকে নির্বিকার করার সামান্য চেষ্টা করল। কি বলবে আর সে? মনে হচ্ছে তার বস সবই জানেন ইতোমধ্যে। তার মানে কি দাঁড়াচ্ছে? বস মিস রোজাকে সিসিটিভি দিয়ে এতকাল দেখে এসেছে। শান্ত গলার ভেতরটা শুকিয়ে এলো। পার্সোনাল বডিগার্ড হয়েও কেন আজ করতে পারলো না তারা? শান্ত কথা বলতে গিয়ে সামান্য তোতলালো, বস মিস রোজা আজ আসবেন না। আদিল তাকালো না ম্যাগাজিন থেকে। জবাবে নাক মুখে শব্দ করলো শুধু। শান্তর মাথায় মনে হয় বড় একটা বাজ পড়ল। সে যে এমন কঠোর পরিশ্রম করে গেল বসের ডেটিং লাইফ বানাতে, এত উস্কালো, সেসবের কি তবে কোনো মানে নেই? বস তলে তলে টেম্পু নিজেই গুছিয়ে রেখেছেন। শান্ত বলদের মতো বলল, বস মিস রোজা মনে হয় ওই বলদটাকে বিয়ে করে ফেলতে পারে। আদিল ম্যাগাজিন থেকে দৃষ্টি সরিয়ে তাকালো শান্তর দিকে। স্বাভাবিক চোখে তাকালেও শান্তর পিঠ পেয়ে শিহরণ বয়ে গেল। কথা ঘুরিয়ে ফেলল, না মানে বিয়ে খেতে কি যাওয়া উচিত না? কিছু কিনবো কি না? আদিল আবারও ম্যাগাজিনে দৃষ্টি রাখলো। পৃষ্ঠা উল্টাতে উল্টাতে বলল, গতকাল একটা ডোজ খেয়েছে। রাতারাতি বিয়ে করে ফেলার মতো সিদ্ধান্ত নেওয়াটাই স্বাভাবিক। ডোজ? কেমন ডোজ বস? শান্তর মাথায় নানান দৃশ্য ভাসলো। দুষ্টু ভাবনাদের অশ্লীল পর্যায়ে যেতে দিল না। এলেন গলাটা পরিষ্কার করে নিল। বেচারা কিছুক্ষণ স্তব্ধ ছিল শান্তর পেছনে। এ যাত্রায় স্বাভাবিক হয়ে বলল, বস তুলে নিয়ে আসবো? শান্তর মুখটা হা হয়ে এলো। মাথাটা ঘুরিয়ে তাকালো গিরগিটির থেকেও দ্রুত চেহারা বদলে নেওয়া মুখের দিকে। এই না তাকে বকলো, চোখ রাঙালো বসকে সে উস্কিয়ে দিচ্ছে বলে। এখন যেই বুঝলো জল ঘোলা আর গভীর, অমনি রূপ পরিবর্তন করে ফেললো। এলেন ভ্রুক্ষেপ করলো না, নিজের মতো দাঁড়িয়ে আছে আদেশের অপেক্ষায়। তখনই মৃদু শব্দ তুলে প্রবেশ করলো রীতি। ঘুম থেকে উঠে তখনই ফ্রেশ হয়নি। শরীরে তখনও কার্টুনের নাইট স্যুট। চুলগুলো এলোমেলো হয়ে আছে। হাতে লম্বা পাতলা চিকন বিড়ালের পুতুলটা বাম হাত দিয়ে পেটের দিকে জড়িয়ে রাখা। পুতুলের বিড়ালের লম্বা পা জোড়া মেঝে স্পর্শ করছে। চোখ মুখ কেমন অসহায় ওর। ড্যাডি, স্নো হোয়াইট এখনো আসেনি। আদিল তখনই তাকালো। ম্যাগাজিন পাশে রেখে দুহাত বাড়িয়ে রীতি বাবার কোলে চড়ে বসলো। কাঁদো কাঁদো মুখে প্রশ্ন করে গেল, সব সময় স্নো হোয়াইট এসে আমার ঘুম ভাঙায়। হোয়ার ইজ শি ড্যাড? রীতি আঙুল তুলে এলেন শান্তকে দেখালো, টেল দ্যাম টু ব্রিং হার টু মি। এলেন মেয়ের ধূসর রঙা চোখের দিকে তাকায়। নিজের কার্বন কপি মুখটার দিকে তাকাতেই তার শক্ত হৃদয়ে যেন বাতাসের দোল লাগে। রীতি কেঁদে দেবে দেবে ভাব। মেয়ের এলোমেলো চুলগুলো ছড়িয়ে দিয়ে গাল ছুঁয়ে দিয়ে আস্ত করে প্রশ্ন করলো, ডু ইউ লাইক হার দ্যান মাচ? রীতি অসন্তুষ্ট হলো যেন। লাইক? আই লাভ হার ড্যাডি। আদিলের গম্ভীর মুখে হালকা নম্রতা নেমে এলো। হোয়াট অ্যাবাউট ইউর স্নো হোয়াইট? সে তোমাকে কতটা ভালোবাসে? ভালোবাসে তো ভীষণ। স্নো হোয়াইট বলেছে সে কল্পনাও করতে পারে না আমাকে ছাড়া থাকার কথা। শি লাভস মি অ্যা লট। আদিল সম্মত হয় এই কথায়। তার চোখে ভাসে সেদিনকার দৃশ্য। নিজের জীবন ঝুঁকিতে রেখে রীতিকে আগলে নেওয়া, বন্দুক হাতে তুলে নির্দ্বিধায় গুলি ছোড়া। সত্যটা জানলে নিশ্চয় পিছিয়ে যাবে। যাবে তো। আদিল ঝুঁকি নিবে, বড় ধরনের ঝুঁকি।
মেয়ের চুলে হাত বুলিয়ে বলল, যাও, মিসেস মরিয়ম তোমাকে রেডি করে দেবে, অ্যান্ড দেন ইউ উইল গো আউট। উড ইউ লাইক টু গো শপিং উইথ ড্যাডি? রীতি আনন্দে উচ্ছ্বাসে হাসতে লাগলো, দুহাতে বাবার গলা জড়িয়ে সামনে মাথা দুলালো। মিসেস মরিয়ম এসে দাঁড়িয়েছে দুয়ারের সামনে। আদিল মেয়ের মাথায় ঠোঁট ছুঁয়ে নামিয়ে দিল মেঝেতে। রীতি লাফাতে লাফাতে চলে গেল মিসেস মরিয়মের হাত ধরে। মেয়ের দৃষ্টির বাইরে যেতেই কেমন মুখটা গম্ভীর হয়ে এলো আদিলের। শান্ত চোখ দুটো যেন দৃষ্টি মেলালো। সে কিছু বলতে চায় কিন্তু সাহস পাচ্ছে না। অ্যালেন একবার ভয়ানক বাক্য বলেছে, তাই দ্বিতীয়বার আর কিছু বলার সাহস করছে না। চুপচাপ বসের আদেশের অপেক্ষায় ওরা। আদিল অনেকটা সময় পরে মুখে বলল, চোখ রাখতে বল, শুধু কিছু করতে হবে না। শান্ত ছটফট করছে, হাঁসফাঁস করছে বারবারে, আড়ে আড়ে ট্যাবলেটের দিকে চেয়ে। আদিল একবার তাকিয়ে এ যাত্রায় বলল, কি বলতে চাচ্ছিস? শান্ত খুব স্বাভাবিক থাকার চেষ্টা করে প্রশ্ন করল, বস, পটল কি আগেই তোলা হয়ে গিয়েছিল? অ্যালেন আটকে উঠে শান্তর থেকে কয়েক কদম সরে দাঁড়ালো। আগে জানিয়ে দিচ্ছি, এই ছেলের সাথে আমার কোনো সম্পর্ক নেই বস। আদিল নির্বিকার মুখে উঠে দাঁড়াতেই শান্ত দরজার দিকে পিছুতে পিছুতে বলল, বস, অন্য কোনো মিনিং করিনি, সত্য, অ্যালেনের কসম, অ্যালেনের কসম। অ্যালেনের মুখে একগাদা কালি জমে আছে, সে দিতে পারছে না। আদিল থামলো না, এসে শান্তর পেটে কয়েকটা সফট ঘুষি মারতেই বেচারা ফ্লোরে বসে পড়ল ভীষণ ড্রামাটিকভাবে। আদিল ফের এসে বসলো সোফায়, আর চোখে তাকালো ট্যাবলেটের দিকে। কিছুক্ষণ চুপ থেকে দু জোড়া বড় বড় দৃষ্টি সামনে তুলে নিল। ছোট ছোট কিছু ক্লিপস আলাদা করা, সব সিসিটিভি ক্যামেরা থেকে কাট করা। এলেন আর চোখে চেয়ে প্রশ্ন করে ফেলল, বস, এখানে এখনকার ভিডিও তো সব, তাই না? আদিল উত্তর দিল না। ফোল্ডার করা চারটা এক একটা এক এক বছরের, 4 বছরের চারটা। আদিলের মনে পড়ছে না সে কবে এই মিস রোজাকে খেয়াল করেছিল। সে শুধু নিজের মেয়েকে দেখত, নিজের মেয়ের সেফটি নিশ্চিত করতে নজর রাখত। এরপর মেয়ে বাদেও নজর কোথাও একটা ভীষণ আগে থেকে ছিল, তা ভয়ঙ্কর রূপ সম্ভবত ওই দিনই নিয়েছে, যেদিন সে রোজার চোখে আগুন দেখেছিল, হাতে দেখেছিল বন্দুক। 4টা গাড়ি বাগিচার মধ্যে সরু রাস্তা জুড়ে একসাথে বেরোবে, বডিগার্ডস তৈরি হয়ে আছে গাড়ির সামনে। শান্ত আর এলেন কিছু একটা নিয়ে এখনও বিতর্ক চালিয়ে যাচ্ছে। স্বপন ওদের মধ্যে দাঁড়িয়ে শুনছে। সে সময় আদিল বেরিয়ে এলো। এবারে নেভি ব্লু শার্টের উপরে কালো ভেস্ট পরা, কোট বাম হাতে, ডান হাত ধরে রেখেছে হৃদি। ও ভীষণ পছন্দ করে বাবার সাথে ঘুরতে যেতে, বলা যায় ভালোবাসে। মুখিয়ে থাকে ওই দিনটার জন্য। এত সুন্দর করে লাফিয়ে লাফিয়ে এগোচ্ছে। গাড়ির সামনে এসে আদিল চোখ পড়ল মেয়ের জুতোয়, ফিতে ঢিলে হয়ে ছুটে এসেছে। আদিলের কোটটা শান্তর হাতে দিয়ে বসলো দু পায়ের উপর ভর করে, বেঁধে দিল ফিতেগুলো। লেটস গো। রীতি বাবার সাথে সুর মেলালো, লেটস গো। লিভিং রুমের সোফায় বসে টেলিভিশনে মন দেওয়ার চেষ্টা করছিল রোজা, কিন্তু কোনোভাবেই মন দিতে পারছে না। রীতির কথা মনে পড়ছে, বাচ্চাটা রেডি হয়ে স্কুলে গিয়েছে কি? একবেলা দেখতে না পেরেই কেমন শূন্য শূন্য লাগছে তার। তুতা পাখির মতো স্নো হোয়াইট করে ডাকে। এই ডাকটা সে ভীষণ মিস করছে। রোজা পাশ থেকে ফোনটা তুলে নিল, ফটোসে গিয়ে দেখলো ছবিগুলো। কত শত ছবি আছে তাদের দুজনার। ও সময় পেছন থেকে একটা মাথা ফোনের স্ক্রিনের উপর চলে এলো। রাজু হৃদির ছবি দেখে বলল, পুতুলের মতো লাগে, ও কি আর্টিফিশিয়াল? রোজা সঙ্গে সঙ্গে ভাইয়ের কান টেনে ধরল, বাজে কথা কম বকবি। আচ্ছা রে বাবা, ছাড়ো, কান ছিঁড়ে দিবা নাকি? মা, ও মা, তোমার মেয়েকে বলো কান ছাড়তে। এই কেমন জল্লাদদের মতো কর্মকাণ্ড। নিপা বেগম মাথাটা কাত করে চেয়ে আবারও নিজের কাজে মনোযোগ দিলেন। রোজা ছাড়লো, ফের ছবি দেখতে দেখতে বলল, মাকে বল 1 কাপ চা করে দিতে। আজিজুল সাহেব ঘুরে ঘুরে এলেন লিভিং রুমে। রোজা গিয়ে ধরল বাবাকে, সোফায় বসালো, নিজেও বসলো পাশে। ভদ্রলোক আমতা আমতা করলেন একটু জিরিয়ে নিয়ে। কিছু তো বললা না, কিছু কি হয়েছে কাজের জায়গাতে? কিছু বলতে চাও না? সব নিজের মধ্যে রাখলে হয়? রোজা অসহায় চোখে তাকিয়ে আছে। কিছু হলে না বলবে, কিছুই হয়নি। তুমি 1 কাপ চা খাও বাবা, অবশ্যই সুগার কম দিয়ে।
বলে রোজা পুনরায় ফোনে মনোযোগ রাখলো। একটা পোস্ট করলো রিদিকে নিয়ে। ছবিতে রিদি আর সে। রিদি মুখ আড়াল করা। ওই সিঙ্গেল ছবিতে গান লাগিয়েছে। গানটা লক্ষ্মী সোনা আদর করে দিচ্ছি তোকে। কোনো ক্যাপশন নেই। এই অ্যাকাউন্ট পাবলিক। ভার্সিটির, কলেজের, স্কুলের সহ অনেক বন্ধুরা আছে। ওদের মধ্যেই একজন ইতোমধ্যে কমেন্ট করে ফেলেছে। রোজার এসব দেখতে ইচ্ছে হচ্ছে না। সে গানটা শুনে ইমোশনাল হয়ে যাচ্ছে। হঠাৎ চোখ গেল আশ্চর্যজনক এক নামে। এইমাত্র এক অ্যাকাউন্টে থেকে তার পোস্টে রিয়েক্ট করেছে। নাম আদিল মির্জা। রোজার হাত থেকে ফোনটা পড়তে গিয়েও পড়েনি। সে দ্রুত ওই নামের অ্যাকাউন্টে ঢুকলো। দেয়ার ইজ নাথিং। ফাঁকা অ্যাকাউন্ট। প্রোফাইল নেই, কভার নেই, পোস্ট নেই। কে এটা? কিছুক্ষণের জন্য বিচলিত হলেও পর মুহূর্তে শান্ত হলো। আদিল মির্জা হবে কেন? আবার হতেও তো পারে। রোজা দ্বিধাদ্বন্দ্বে ভুগলো। চিন্তাভাবনার মধ্যে কল এলো জিহাদের। রোজা দ্রুত রিসিভ করলো। বলল, তুমি কোথায়? তোমাকে পাওয়া যাচ্ছে না কেন? বাসায় আসো বিকালের দিকে আন্টি আঙ্কেলকে নিয়ে জরুরি কথা আছে। হাউ অ্যাবাউট দিস ওয়ান স্যার? সেল উইমেনের হাতে একজোড়া গোলাপি রঙের জুতা, স্টোনের কাজ করা, অল্প, ভীষণ সুন্দর দেখতে। আদিল বসেছিল সোফায়, হাতে ফোন, ফিডে রোজার পোস্ট, তার পাশেই রিদি। এ যাত্রায় আদিল তাকালো পাশেই বসা মেয়ের দিকে। রিদিও চেয়ে আছে বাবার দিকে, চোখ দিয়ে যেমন প্রশ্ন করছে, বাবা জুতা জোড়াগুলো কি সুন্দর, নেব? আদিল হাত বাড়িয়ে জুতা জোড়া নিয়ে নিজের মেয়ের পায়ে পরিয়ে প্রশ্ন করে, ভালো লাগছে? রিদি মাথা দোলাতেই জুতা জোড়া প্যাক করতে দিয়ে দিল। রিদি সোফা থেকে নেমে ঘুরছে ছোট ছোট পায়ে। কিছু আর পছন্দ হচ্ছে না দেখে ফিরে এলো। শান্ত ইতোমধ্যে ক্যাশিয়ারে কার্ড দিয়ে পেমেন্ট সেরে ফেলেছে। টোটাল 12টা ব্যাগ হাতে তার। আদিল মেয়ের হাত ধরে সে স্টোর থেকে বেরিয়ে এলো। পাশেরটায় ঢুকলো। এটা বাচ্চাদের সুন্দর সুন্দর জামা কাপড়। রীতি ঢুকে এক মুহূর্ত ঘুরে কয়েকটা ড্রেস ধরে সেলস গার্লকে দেখিয়ে বাবার পাশে এসে হাত ধরে দাঁড়ালো। শান্ত গিয়ে পেমেন্ট করে শপিং ব্যাগগুলো নিল। এরপর তারা শপিং মলের পার্কিং এরিয়াতে চলে এলো। তাদের গাড়ি এখানে পার্ক করা। এলেন ছিল গাড়িতেই। বেরিয়ে এসে গাড়ির দরজা খুলে ধরেছে। মেয়েকে উঠিয়ে দিয়ে আদিল অপর পাশে উঠে বসলো। দ্বিতীয় গন্তব্য 5 স্টার রেস্টুরেন্ট। দুপুরে লাঞ্চ করবে ওখানে। রীতির ওদের রেস্টুরেন্টের সি ফুড পছন্দের। মেয়েটার জন্মদিন চলে এসছে প্রায়। অক্টোবরের 6 তারিখ। আজ 1 আর মাত্র 5 দিন। প্রত্যেকবার দেশের বাইরে জন্মদিন পালন করা হলেও এবার দেশি আয়োজন করবে মির্জা বাড়িতেই। জিহাদ যখন এলো তখনও তার চোখে ঘুম ঘুম ভাব। সাথে নিজের বাবা মাকে সে আনেনি, একাই এসেছে কোনো রকমে। রোজা লিভিং রুমে বসেছিল। আজ সারাদিন সে এখানেই বসে কাটিয়েছে। টেলিভিশনের সামনে। দুপুরের লাঞ্চ শেষে কিছুক্ষণের জন্য অবশ্য ছাদে উঠেছিল। বেশিক্ষণ থাকতে পারেনি তীব্র গরমের জন্য। আপাতত নিপা বেগমের ভেজে দেওয়া চিপস খাচ্ছে মুভি দেখতে দেখতে। পাশে রাজু বসে আছে, ওর মাথাটা বড় বোনের কাঁধে আর পা দুটো সোফার হাতলে। জিহাদকে দেখে রোজা দ্রুত উঠে দাঁড়ালো। এতে রাজুর মাথাটা গিয়ে পড়ল সোফায়। নরম হওয়াতে বেচারা ব্যথা পায়নি। অসন্তুষ্ট হয়ে উঠে বসলো। রোজার পরনে তখনও রাতের পাজামা সেট, একটা পাতলা ওড়না কোনো রকমে গলায় ঝুলিয়ে রাখা। জিহাদ তাড়াহুড়া করে বলল, কি হয়েছে? এমনভাবে বললে আমি ভাবলাম তুমি অসুস্থ কিনা। আজিজুল সাহেবও মেয়ের কর্মকাণ্ডে দিশেহারা বটে। জিজ্ঞেস করার পরও কিছু তো বলেনি। গতকাল থেকে মেয়ের উদ্ভট আচরণ শুধু দেখে যাচ্ছেন। জিহাদের দিকে চেয়ে বললেন, আসো বসো। জিহাদ দ্রুত সালাম জানালো। এসে বসলো আজিজুল সাহেবের পাশে। নিপা বেগম আগেই চা বসিয়ে রেখেছিল। এবারে ট্রেতে সাজিয়ে নিয়ে চা, বিস্কুট আর 1 গ্লাস পানি। জিহাদ পানিটা সবে মুখে দিয়েছে। এক ঢোক পানি গিলল তার গলা দিয়ে। তখনই রোজা শান্ত গলায় বলল, আন্টি আঙ্কেলকে আসতে বলো, আমরা আজই বিয়ে করব। জিহাদ কেসে উঠল আর সামনে তাকিয়ে থাকলো। রোজা চিন্তিত হয়ে এগিয়ে গিয়ে তার পিঠ চাপড়ে দিতে দিতে আওড়ালো, কি হলো? অতিমাত্রায় খুশি হয়ে গেছো নাকি? নিজেকে শান্ত করে জিহাদ বড় বড় চোখে তাকালো। রোজার চোখে মুখে যেন কিছু খুঁজছে। ঘন ঘন পলক ফেলে বিশাল এক ঢোক গিলল। তোতলালো সামান্য, বিয়ে আজকে? রোজা দীর্ঘশ্বাস ফেলল, গিয়ে বসলো তার পূর্বের জায়গায়। একটু চুপ থেকে বোঝানোর সুরে বলল, আমার তো আয়োজন হইহুল্লোড় করে বিয়ে করার ইচ্ছে নেই। আর না আছে অমন বয়স। ভাবছি পারিবারিকভাবে বিয়েটা করে নেই। এবেন আজই। কিছু কেনাকাটা করার প্রয়োজন হলে করা যাবে পরে, সময় আছে।
জিহাদ তখনও হতবিহ্বল, চোয়াল ঝুলে আছে বেচারার। কাচুমাচু করে প্রশ্ন করল, তোর গায়ে কি জ্বর রোজা? আবোল তাবোল বকতেছিস এই জন্য? রোজার অপমান বোধ করল। সে প্রত্যাশা করেছিল জিহাদ আনন্দে লাফাবে। ছেলেটা তো একেবারে হাত ধুয়ে পেছনে পড়েছিল বিয়ে করার জন্য। সেই তাদের অনার্স শেষের পর থেকে কতভাবে যে মানানোর চেষ্টা করেছে, বন্ধুদের দিয়েও শত চেষ্টা করিয়েছে। কিন্তু রোজা ছিল বাবা মায়ের বড় সন্তান। ছোটবেলা থেকে নিজেকে সবসময় একটা নির্দিষ্ট গণ্ডিতে রেখেছে, অযথা কোনো সম্পর্কে জড়ায়নি, সবসময় পড়াশোনার উপর থেকেছে। তার স্বপ্ন একটাই ছিল, পড়াশোনা শেষ করে বড় চাকরি করবে, বাবা মায়ের দায়িত্ব নেবে, ছোট ভাইটাকে মানুষের মতো মানুষ করবে। কাঁধে যে ছিল অনেক দায়িত্ব, বিয়ে করে সংসার করার মতো অবস্থা, মন মানসিকতা কোনোটাই ছিল না তার। কিন্তু যখন সে মির্জাবাড়িতে রীতির ন্যানি হয়ে প্রবেশ করলো, মোটা অঙ্কের টাকা পেল, সবটা ভালো হতে থাকলো। জিহাদকে ওয়াদা করে বসলো বছর কয়েক সময় দিতে, সব কিছু সামলে উঠলেই বিয়েটা করে ফেলবে তারা। অজানা কাউকে বিয়ে করার চেয়ে জিহাদ তার কাছে বেটার অপশন মনে হয়েছিল। কয়েক বছরের সম্পর্কে প্রত্যেকদিন অন্তত 6 বার করে বিয়ের বিষয়টা তুলছিল ছেলেটা। তাই জিহাদের এমন প্রতিক্রিয়ায় একটু বিচলিত হলেও পাত্তা দিল না রোজা। নিশ্চয়ই কিংকর্তব্য বিমূঢ় হয়ে এমনভাবে বলছে। আর রোজা নিজেই তো সহস্রবার বেচারাকে অপেক্ষা করিয়েছে, না এর উপর না করেছে। অগত্যা তার অনুভূতির ধার ধারল না, সুন্দর করে শুধরে দিয়ে বলল, তুই তুকারি করতে নিষেধ করেছি, আই ডোন্ট লাইক ইট। জিহাদ ওর কথায় মনোযোগ দিতে পারল না, দ্রুত বলল, কি হয়েছে হঠাৎ এমন সিদ্ধান্ত? কিছুতেই তো রাজি হচ্ছিলে না, হঠাৎ কাজটা কি ছেড়ে দিয়েছ? দেইনি, তবে দেব। বিয়ের পর, বিয়েটা আজই করতে হবে, আজ রাতের ভেতর। আন্টি আঙ্কেলকে ফোন দাও এক্ষুনি। জিহাদ কিছুক্ষণ চুপ থাকলো। রোজা উত্তরের আশায় চেয়ে আছে। কি কি হলো, কিছু বলো। জিহাদ চোখের চশমাটা সামান্য ঠেলে উঠালো নাকের উপর, বলল, বাবা মা তো গ্রামের বাড়ি গেলেন গতকাল, তাদের ছাড়া বিয়ে কিভাবে সম্ভব? রোজা আরাম করে বসেছিল। তার ধারণা ছিল বিয়েটা আজই হবে, কারো আপত্তি থাকার কথা ছিল না। কোনোভাবে যে বাধা আসতে পারে তাও কল্পনায় আসেনি। এমন উত্তরে স্প্রিংয়ের মতো লাফিয়ে উঠে চেঁচালো, হোয়াট আই মিন হোয়াই, হোয়াট দ্য? আজিজুল সাহেব মেয়ের এমন প্রতিক্রিয়ায় আশ্চর্য হয়ে গেলেন। হতবাক নিপা বেগম। অথচ দুটোর একটার প্রতিক্রিয়া জিহাদের মুখে দেখা গেল না। সে নিজেকে ভীষণ অতিমাত্রায় শান্ত করে বলতে গিয়েও থেমে গেল, রিধিমা হঠাৎ অসুস্থ হয়ে পড়ল, ওকে নিয়ে গ্রামে গিয়েছে। রোজা কিছুক্ষণ চুপ করে থেকে নিজেকে শান্ত করতে চাইল, কিন্তু পারল না। ভয় সংকোচ আবারও বুকে বাসা বাঁধতে লাগলো। কেন মনে হচ্ছে তার পায়ে শেকল পরানো হয়েছে, সে যা চাইছে তা করতে পারছে না। রোজা অসহ্য হয়ে প্রশ্ন করল, অসুস্থ হয়েছে তো হাসপাতালে নিবে, অমন এক গ্রামে নিবে কেন যেখানে ভালো চিকিৎসা নেই? জিহাদ স্বাভাবিক গলায় বোঝানোর সুরে বলল, ডাক্তার দেখানো হয়েছে, মানসিকভাবে একটু দুর্বল। যেহেতু রিধিমার জন্ম ওই গ্রামে, তাই ও গ্রামের সাথে খুব অ্যাটাচড। গ্রামের আবহাওয়ায় দ্রুত সুস্থ হবে। রোজা ত্যক্ত, বিরক্ত, মেজাজ খারাপ হচ্ছে। আজিজুল সাহেব হঠাৎ করে প্রশ্ন করলেন, যেন মনে করতে পারলেন না, রিধিমাটা কে? রোজা গিয়ে বসেছে নিজের জায়গায়, অসন্তুষ্ট হলেও বাবার প্রশ্নের জবাব নিজেই দিল, ওর খালাতো বোন। মনে নেই শ্যামলা করে মিষ্টি চেহারার মেয়েটা যে একবার এসেছিল, তোমাকে ডাকলো আজিজুর চাচা? আজিজুল সাহেবের মনে পড়ল, একদম পাতলা গড়নের একটা মায়াবতী মেয়ে, ঘন কালো চুলে দুটো বিনুনি গাঁথা ছিল ফিতে দিয়ে। সেই কি লম্বা আর মোটা বিনুনি ছিল! আজিজুল সাহেব ভেবেছিল আগলা লাগানো, ঘুণ ভ্রু, মিষ্টি হাসি আর টানা টানা চোখ, হাসলে টোল পড়তো, ভদ্র সভ্য, একদম গ্রামীণী ধাঁচের। কত যেন বয়সটা মেয়েটার ছিল, 22-23 তো হবেই সম্ভবত। কিন্তু সে তো জানতো বেড়াতে এসেছিল। প্রশ্ন করলো জিহাদের দিকে চেয়ে, ও কি তোমাদের বাড়িতে থাকে? রোজা এবারও জিহাদের হয়ে উত্তর দিল, তোমাকে তো বলাই হয়নি বাবা, ওর খালা মা মারা গিয়েছিল গত বছর। রিধিমাকে রাখার মতো কেউ ছিল না, ওর বাবা তো ছোটবেলা থেকেই নেই, তাই ওদের বাসাতেই থাকতো, আন্টির টেক কেয়ার করতো। জানোই তো জিহাদ ওদের একমাত্র সন্তান, আন্টির বয়স হয়ে যাচ্ছে, তাকে দেখার জন্য তো কাউকে প্রয়োজন ছিল। আজিজুল সাহেব বিড়বিড় করলেন, তা ঠিক আছে, তবে এমন বড় মেয়েকে এখানে রেখেছো কেন বাবা? বিয়ে শাদী দেওয়ার জন্য ভালো ছেলে খুঁজছো? পড়াশোনা তো মনে হয় করেনি।
জিহাদ গলাটা পরিষ্কার করে নিল। না আঙ্কেল, পড়াশোনা করেনি, আর অষ্টম শ্রেণী পর্যন্ত পড়েছিল। নিভা বেগম অসন্তুষ্ট হলেন, বললেন ওখানের ছেলে কেন, ঢাকাতেই ভালো ঘরের ছেলে দেখতে, কয়েকবার খোঁজ করলে একটা ভালো সন্ধান পেয়ে যেতে। রোজা মনে করার চেষ্টা করলো রিধিমার চেহারাটা। কত বছর সে শেষ দেখেছিল মেয়েটাকে, এরপর আর দেখেনি। তেমন খেয়ালই নেই। জিহাদের দিকে তাকালো, দেখলো জিহাদ অমনোযোগী। রোজা দীর্ঘশ্বাস ফেলে বলল, আচ্ছা, অত ভেবো না আঙ্কেল আন্টি, রিধিমা ওরা ফিরুক, দুদিন না হয় অপেক্ষা করি। তবে আমি আজই কল করে বলে তবে তুমি আজই কল করে বলে দাও যত দ্রুত সম্ভব ফিরতে, বুঝেছো? বিয়ে করাটা ভীষণভাবে ইমার্জেন্সি হয়ে গেছে, বুঝলে কি বলছি? জিহাদ হাসলো, আওড়ালো, বুঝেছি। নিপা বেগম হেসে বললেন, খেয়েছো দুপুরে? আসো ভাত খেয়ে নাও আগে, পরে চা খেয়েও। জিহাদ খায়নি, তাই উঠে গিয়ে বসলো ডাইনিং টেবিলে। রোজা উঠে দাঁড়ালো। সারাদিনের চিন্তাভাবনা, সে ক্লান্ত, একদম বিধ্বস্ত। আগামীকাল কাজে যেতে হবে সকাল সকাল। দুদিন ধরে ভালো ঘুম হয়নি, আজ লম্বা ঘুম দিতে হবে। অগত্যা নিজের রুমের দিকে যেতে যেতে বলল, আমি ক্লান্ত, ঘুমাতে গেলাম। স্বেচ্ছায় উঠলে তো উঠলামই, রাতে না উঠলে আমাকে কেউ ডাকবে না, খাবারের অজুহাতেও না। জায়গাটা নিরিবিলি, বাতাস বইছে মৃদু, অদ্ভুত সব প্রাণীদের আওয়াজ ভেসে আসছে। আকাশে পূর্ণ চাঁদ, চাঁদটা ঠিক ধ্রুবের উপর। সে দাঁড়িয়ে আছে গাড়িতে হেলান দিয়ে, ইনস্টাগ্রাম স্ক্রল করছিল আনমনে। শান্ত কল করলো তখনই। ফোন রিসিভ করে আড়মোড়া ভেঙে ধ্রুব জানালো, বলদটা এসেছিল, এসে আবার ঘন্টাখানেকের মধ্যে ফিরে গেছে। মিস রোজার রুমের লাইট অফ, সম্ভবত ঘুমাচ্ছেন। এইমাত্র সারা বাড়ির লাইটও বন্ধ হলো। শান্ত জোরে সোরে শ্বাস নিচ্ছিল। মাত্রই এলেনের সাথে যুদ্ধ করেছে, ছেলেটাকে হারানো যায় না কুস্তিতে। মির্জা বাড়ির গার্ডেনের সকল লাইট তখনও জ্বালানো। তিতান আর থোর ঘাসের উপর বসে আছে। দারোয়ান চাচা আর গার্ডেনার চাচা মিলে লুডো খেলছেন দরজার কাছটায়, হাসাহাসিও করছেন। শান্ত স্বতঃস্ফূর্ত গলায় বলল, এক্সিলেন্ট, তুই দাঁড়া, আমি বসকে জানাচ্ছি। এলেন হাত মুখ ধুয়ে এসে সদর দরজার সামনে দাঁড়িয়েছিল মাত্র। শান্ত হাওয়ার গতিতে তাকে ঠেলে ভেতরে ঢুকলো। আদিল মির্জা ডিবানে বসে আছে, ডান হাতে ফাইল, বাম হাতে ল্যাপটপ খোলা। ল্যাপটপের পাশে রিদির হোমওয়ার্কের খাতা। হোমওয়ার্ক করছিল তার পায়ের কাছটায় শুয়ে শুয়ে। আদিল কোলে নিতে চাইলে কোলেও আসেনি। অভিমান করেছে কেন সে মিস রোজাকে আজ আনতে পারল না বাড়িতে। আপাতত রিদির মাথাটা তার উড়ুতে, কিছুক্ষণ আগেই চোখ বুজেছে। আজ সারাদিন জ্বালিয়েছে। কিছুক্ষণ পরপরই জিজ্ঞেস করেছে মিস রোজার কথা। এত এত কাজ সব পেন্ডিংয়ে রাখা আপাতত। শান্ত কাছে এসে ধীর গলায় সবটা জানালো। এতে তেমন পরিবর্তন এলো না আদিলের চোখে মুখে। সে শুধু নাক মুখে শব্দ করলো, যেন সে জানতো এমন কিছুই হবে, কিন্তু কেন? এখন কি এমন কিছু অজানা আছে যা শান্ত জানে না? দ্য পাওয়ারফুল ইন্টেলিজেন্ট বডিগার্ড। বস, মিস রোজা বিয়ে করতে চাইলে ওই পলক করবে না কেন? কোনো কাহিনী আছে নাকি? আদিল ফাইলে চোখ রেখেই জবাবে বলল, কিভাবে শিওর হলি? না মানে এতটুকু শিওর যে মিস রোজা আজ পারিবারিকভাবে বিয়েটা সারতে চেয়েছিল। যতটুকু জানতাম ওই পলক মিস রোজাকে বিয়ে করতে মুখিয়েছিল। তাহলে যেহেতু আজ বিয়েটা হয়নি, তার মানে কাহিনী তো একটা হয়েছে। এলেন এসে দাঁড়িয়েছিল পেছনে। এ যাত্রায় নির্বিকারভাবে বলল, আগামীকাল গিয়ে কি কোনোভাবে ও বাসায় সিসিটিভি লাগিয়ে আসবো? শান্তর চোয়াল ঝুলে এলো, আর চোখে তাকালো শুদ্ধ হয়ে। এলেনের মুখে পরিবর্তন হলো না। আদিল হাতের ফাইলটা শেষ করে অন্যটা ধরেছে। এক ফাঁকে রিদির গায়ের কমফোর্টটা ভালোভাবে টেনে দিল। এ যাত্রায় বলল, আপাতত কিছুই করতে হবে না, সময় আসুক। সময়? কোন সময়? কিসের সময় বস? আপন মনে অশান্ত হলেও শান্ত স্বাভাবিক। ও সময় ফোন বাজলো আদিলের। টেবিলের উপর রাখা ফোন স্ক্রিনে চোখ গেল। কল করেছে আদিল মির্জার ম্যানেজার আনোয়ার খন্দকার। আদিল সময় নিয়ে ফোনটা হাতে তুলে নিল। কল রিসিভ করে কানে ধরল। ওপাশে কি বলল শান্তর জানা নেই, শুধু শুনল আদিলের আদেশ, জাস্ট টেল দেম টু ফলো। কিছু করার প্রয়োজন নেই, আপডেট চাই উইথ প্রুফ। মেডিকেল চেকআপের রিপোর্ট এসেছে?
শান্ত কি একটু কাছে গিয়ে শুনবে ওপাশের এই পুরোটা কি বলছে, কিসের রিপোর্ট, কাকে ফলো করছে? পার্সোনাল বডিগার্ড হয়ে কি লাভ যদি এমন রসালো খবর শান্ত না জানে? তার বসটা একটা যাচ্ছে তাই। তার ভাবনার মধ্যেই আদিল বলল, অথেন্টিক রিপোর্ট চাই, ডক্টরের স্টেটমেন্ট সহ। ফজরের আজান পড়েছে মাত্র, বাইরেটা গুটগুটে অন্ধকার তখনও। হৃদির ঘুম ভেঙে গেছে, অস্থির লাগছে দেখেই হয়তোবা ঘুম ভেঙেছে বারবার। আর সময়ও যেন আজ যাচ্ছেই না। তার স্নো হোয়াইটের আসতে এত দেরি কেন? যদিও আজ না আসে। রীতির বাচ্চা মন আনচান করে যাচ্ছে। সে ছোট ছোট পায়ে বেরিয়ে এলো। গ্রাউন্ড ফ্লোরের ঝাড়বাতিটার রং পরিবর্তন করা, একটা হলদে মৃদু আলো জ্বালানোতে পুরোপুরি উজ্জ্বল দেখালো না সবটা। একটু আধারে রীতি তার বিড়াল পুতুল জড়িয়ে সিঁড়ি বেয়ে নামছে। এসে দাঁড়ালো দুয়ারের দিকে। দুয়ারে বডিগার্ড দাঁড়িয়ে আছে দুটো। রীতি মিষ্টি করে বলল, গুড মর্নিং। বডিগার্ড দুটোর একটা নাম ক্লান্ত। ক্লান্ত তার আসল নাম না, তার ভালো নাম আছে। এই নামটা দিয়েছে আদিল মির্জা, কারণ ক্লান্ত কখনো ক্লান্ত হয় না, সবসময় ফাইটিং মোডে থাকে। গম্ভীর মুখে হাসি আসে না ক্লান্তর, তারপরও নরম করে হাসার চেষ্টা করে পুতুলের মতো বাচ্চার সামনে বলল, প্রিন্সেস, মর্নিং টু ইউ। কিন্তু আপনি এত ভোরে উঠেছেন কেন? রীতি বাইরেটা দেখে প্রশ্ন করলো, বডিগার্ড আঙ্কেল, ধ্রুব আঙ্কেলকে গিয়েছে আমার স্নো হোয়াইটকে আনতে। আমি এক্ষুনি জেনে আসছি। রীতি মাথা দুলালো। ক্লান্ত গিয়ে খোঁজ নিয়ে ফিরে এসে জানালো গিয়েছে, শীঘ্রই চলে আসবে। রীতি এসে বসলো সোফায়, টেলিভিশন ছাড়লো, পা দুলিয়ে কিছুক্ষণ টেলিভিশনের দিকে চেয়ে আবার কিছুক্ষণ দুয়ারের দিকে তাকালো। আধ ঘন্টা পর গাড়ির শব্দ শোনা গেল। রীতি দ্রুত নামলো সোফা থেকে, তখনই দেখলো রোজা দ্রুত কদমে ঢুকছে। মুহূর্তে চিৎকার করে ডেকে উঠল মেয়েটা, স্নো হোয়াইট।